আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি কিন্তু সাউন্ড বা শব্দ নিয়ে, এনসিইআরটির একটা নতুন অধ্যায়। আগের দিন আমরা কলিশন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? কলিশনের আরও কিছু পার্ট তোমাদের বাকি থাকবে, যেমন কলিশন ইন 2 ডাইমেনশন। সেটা যদি প্রয়োজন হয় আমি করাবো, না প্রয়োজন হলে করাবো না, এই কারণে কারণ রেলে খুব কম এসছে। কলিশন ইন 1 ডাইমেনশনই পরীক্ষায় পড়ে, কলিশন ইন 2 ডাইমেনশনটা একটু হাই লেভেল যায়, ঠিক আছে? ওকে, কিন্তু কলিশন দিয়ে প্রশ্ন বিগত বছরে এসেছে, ওই জন্য করিয়ে দিয়েছে, আর এমসিকিউ তোমাদের করিয়ে দিয়েছে। এবার দেখো, ওই কলিশন করে গেলে আর পড়বে না। এবার আমরা সাউন্ড নিয়ে আলোচনা করছি। আচ্ছা, শব্দ কী সেটা বোঝার জন্য আমাদের যেটা বোঝার দরকার সেটা হচ্ছে তরঙ্গ কী। শব্দের একটা ভিডিও আমার অলরেডি আছে, সেখানে আমি শব্দ দিয়ে করিয়েছিলাম, কিন্তু এটা আরও ইনডেপথ আলোচনা হবে। অনেকেই বলছে স্যার এমন এমন এমসিকিউ পড়ছে শব্দ থেকে যেগুলো ভাবা যায় না যে পড়তে পারে। এটা সত্যি কথা, আমিও তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে রেখেছি। যারা আজকে এমসিকিউ চাইছো তারা এমসিকিউ পেয়ে যাবে, যারা আজকে নিউমেরিক্যালস চাইছো তারা নিউমেরিক্যালস পাবে, যারা আজকে থিওরি চাইছো তারা থিওরি পাবে। এই ভিডিওতে তিনটেই একদম ভরপেট দেওয়া আছে, ঠিক আছে? সো খালি পেটে বসো, পেট ভর্তি হয়ে যাবে। তরঙ্গ, দেখো তরঙ্গ বেসিক্যালি দুটো পার্টে ভাগ করা হয়। তরঙ্গ ইংরেজি হচ্ছে ওয়েভ। শব্দ একটা তরঙ্গ আমরা সবাই জানি। তরঙ্গকে দুটো পার্টে ভাগ করা হয়। তরঙ্গ আগে বুঝতে হবে, তবেই আমরা সাউন্ডকে বুঝতে পারবো, কারণ শব্দ একটা প্রকারের তরঙ্গ। তরঙ্গের প্রথম যে প্রকারভেদ সেটা আমাকে বলি আনুভূমিক তরঙ্গ, ঠিক আছে? অনেক বইতে অনুভূমিকও লেখা থাকে। আনুভূমিক তরঙ্গ, যার ইংরাজি হচ্ছে লঙ্গিচিউডিনাল ওয়েভ। লঙ্গিচিউডিনাল ওয়েভ। আর একটা হচ্ছে তোমাদের তির্যক তরঙ্গ। আর একটা হচ্ছে কি তোমাদের তির্যক তরঙ্গ, যার বাংলা হচ্ছে তোমাদের ইংরাজি হচ্ছে তোমাদের ট্রান্সভার্স, ঠিক আছে? চুডিনাল কথাটা লেখা হয়নি, লঙ্গিচিউডিনাল, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের কি ট্রান্সভার্স। ওকে, তো তুমি দেখলে যে তরঙ্গকে দুটো পার্টে ভাগ করা যায়। এখন পয়েন্ট টু বি নোটেড যে শব্দ কী প্রকারের তরঙ্গ, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। শব্দ আনুভূমিক তরঙ্গ নাকি শব্দ তির্যক তরঙ্গ? দেখো, তার আগে আমাকে বুঝতে হবে কেন আমি একটা তরঙ্গকে আনুভূমিক বলবো আর কেন আমি একটা তরঙ্গকে তির্যক বলবো। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স সো দ্যাট আ ওয়েভ ক্যান বি কল্ড ট্রান্সভার্স ওয়েভ, অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স সো দ্যাট দিস কাইন্ড অফ ওয়েভ ক্যান বি কল্ড লঙ্গিচিউডিনাল ওয়েভ। এই ধরনের ওয়েভকে আমি কেন লঙ্গিচিউডিনাল ওয়েভ বলবো আর এই ধরনের ওয়েভকে আমি কেন ট্রান্সভার্স ওয়েভ বলবো। দেখো, শব্দ আসছি পরে। আমি এখানে একটা দেখতে পাচ্ছ, দুটো ছোটো ছোটো বাচ্চা, হ্যাঁ বাচ্চাই মনে হচ্ছে, তারা ধরে রয়েছে। আর তারা একটা দড়িকে কি করছে, নাড়াচ্ছে। এই প্রান্ত ধরে নাড়াচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। আর এই বালক এই দড়ির এই প্রান্ত ধরে নাড়াচ্ছে। ওকে, এবার একটা জিনিস ভালো করে বোঝো। তুমি দেখতে পাচ্ছ একটা কোণা এখানে রয়েছে। সাপোজ ধরো এইটা হচ্ছে আমাদের সেই কোণাটা, একটা কোণা রয়েছে, দড়ির গায়ে একটা কোণা রয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এই যে কোণাটা বা এই কোণাটা তুমি দেখতে পাচ্ছ আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তুমি ভালো করে দেখো যে এই কোণাটা একবার আপে যাচ্ছে, এই কোণাটাই এখানে গেছে, দেখো আপে গেছে। আবার এই কোণাটাই এখানে দেখো ডাউনে গেছে, একটা নির্দিষ্ট কোণা। একটু পরে তোমাদের এর ভিডিওটা দেখাবো, তাহলে বুঝতে পারবে। দেখবে লাল রঙের একটা ডট আছে, একটু পরেই দেখাবো, সেটা তুমি এখানে অ্যানিমেশনে দেখতে পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। তো তুমি দেখতে পাচ্ছ ওপরে এই কোণাটা রয়েছে, এই কোণাটা মাঝখানে গেছে, যখন আবার নিচে গেছে। অর্থাৎ এই কোণাটার যে আমি যদি নড়ন বলি বা নড়াচড়া বলি, তাহলে কেমনভাবে নড়ছে কোণাটা ওপর দিকে যাচ্ছে, আবার কোণাটা নিচের দিকে যাচ্ছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে কোণাটা আছে, এই কোণাটা একবার আপে যাচ্ছে ইউ, একবার ডাউনে যাচ্ছে ডি। কিন্তু তরঙ্গ কোন দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে পুরো ব্যাপারটা যদি এর এই হাতটাকে নাড়ায়, তাহলে কম্পনটা অনুভূত হচ্ছে এর এই হাতে গিয়ে। এর হাতটাকে দেখো, হাতটা এরকম রয়েছে, এর এই হাতটাকে যদি নাড়ায় তাহলে দড়িটা নড়ছে, তার ফলে কম্পনটা এর এই হাতে গিয়ে যাচ্ছে, তরঙ্গ এই বরাবর যাচ্ছে, তরঙ্গ এখান থেকে এদিকে যাচ্ছে। ওকে, উই ক্যান কল, আমরা এটা বলতে পারি যে তরঙ্গ এই দিক বরাবর যাচ্ছে। আমরা কি বলতে পারি, তরঙ্গ এই বরাবর যাচ্ছে। কিন্তু কোণা নড়ছে কি বরাবর, ভালো করে দেখো তো, কোণা নড়ছে কি বরাবর, কোণা কিন্তু নড়ছে এই বরাবর, আপ অ্যান্ড ডাউন বরাবর। অর্থাৎ কোণা যখন আপ ডাউনে নড়ে, কিন্তু তরঙ্গ যখন সামনের দিকে এগোয়, তখন এই ধরনের তরঙ্গকে আমরা বলি তির্যক তরঙ্গ। কেন আমরা এই ধরনের তরঙ্গকে তির্যক তরঙ্গ কথাটা নাম দিই? কারণ তুমি দেখতে পাচ্ছ কোণা যে পথে নড়ছে আর তরঙ্গ যেদিকে এগোচ্ছে, দুটোর মধ্যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, দুটোর মধ্যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। কারণ কোণা নড়ছে আপ ডাউনে আর তরঙ্গ যাচ্ছে সোজাসুজি।
কণার নড়ার ফলেই তরঙ্গ তৈরি হচ্ছে, কিন্তু তরঙ্গের প্রপাগেশনের ডিরেকশনের দিকে কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নড়ছে। এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। আমার কথা বোঝা যাচ্ছে? কি বললাম আমি এখানে, ভালো করে বোঝো। কণা, এই যে কণা, এই কালোটা হচ্ছে কণা, কণা নড়ছে আপে আর কণা নড়ছে ডাউনে, কিন্তু তরঙ্গ প্রপাগেট হচ্ছে, মানে তরঙ্গ যাচ্ছে সামনের দিকে। এইটা হচ্ছে তরঙ্গ, ফর তরঙ্গ, এটা তরঙ্গ যাচ্ছে। তাহলে তুমি ভালো করে দেখো, এইখানটায় দেখো, এই ছোট্ট করে আমি যেটা দেখাচ্ছি এই জায়গাটায় দেখো, কণা আপ ডাউনে নড়ছে, তরঙ্গ যাচ্ছে সামনের দিকে। দেখো এরকম নড়তে যাচ্ছে তরঙ্গ সামনের দিকে, মানে এর হাতটাকে কাঁপালে দড়িটা আন্দোলিত হচ্ছে, তার ফলে এর এই হাতটা কাঁপছে, মানে তরঙ্গ এখান থেকে এখানে পৌঁছে গেছে। কিন্তু কণা তো আপ ডাউনে নড়ছে রে বাবা। তাহলে তরঙ্গের গতিপথের সাথে কণার নড়ন, ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল টু দ্য ডিরেকশন অফ দ্য প্রপাগেশন অফ ওয়েভের প্রপাগেশনের দিকে যখন কণার নড়ন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তখন এই পুরো ব্যাপারটাকে আমরা বলি তির্যক তরঙ্গে হয়। অর্থাৎ এইভাবে যে তরঙ্গ যায় তাকে আমরা তির্যক তরঙ্গ বলি। ঠিক আছে? সাউন্ড ইজ নট আ ট্রান্সভার্স ওয়েভ। সাউন্ড কিন্তু একটা তির্যক তরঙ্গ নয়। তির্যক তরঙ্গের বেস্ট এক্সাম্পল হচ্ছে জল তরঙ্গ এবং আলোক তরঙ্গ। আলোক মানে আলো, ইলেকট্রোম্যাগনেটিক যে কোনো ওয়েভ, আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর জল তরঙ্গ, মনে রাখবে জল তরঙ্গ কিন্তু একটা তির্যক তরঙ্গ। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকেই ভাবে যে জল তরঙ্গ মনে হয় তির্যক তরঙ্গ নয়। ইয়েস, জল তরঙ্গ কিন্তু তির্যক তরঙ্গ। প্রিভিয়াস ইয়ারে রেলওয়েতে প্রশ্ন পড়েছে, কারণ এনসিইআরটির ফার্স্ট লাইনটা এটা দিয়ে শুরু হয়েছে যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ওয়েভ, such wave that, such wave this type of waves are this and this type of waves are that। এইভাবেই শুরু হয়েছে, এবং তার মধ্যে জলতরঙ্গ অর্থাৎ ওয়াটার ওয়েভ কথাটা লেখা আছে। ওকে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তো এখানে তোমরা কী শিখলে? এখানে তোমরা শিখলে তির্যক তরঙ্গ নিয়ে। এবার তির্যক তরঙ্গ কীভাবে প্রোপাগেট করে চলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখে নেবো। এবার আমরা পড়বো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা আনুভূমিক তরঙ্গ। ঠিক আছে? তো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা আনুভূমিক তরঙ্গের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে শব্দ হচ্ছে কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা আনুভূমিক তরঙ্গ। কী করে এটা হচ্ছে বলে দিই। দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা স্পিকার রয়েছে, পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ স্পিকার রয়েছে। এই স্পিকার দিয়ে আওয়াজ বেরোচ্ছে। আওয়াজ বেরোনোর ফলে কী হচ্ছে, এই আওয়াজটা বা শব্দ যাকে বলি আমরা, সেটা এয়ার পার্টিকেল অর্থাৎ বাতাসে যে সমস্ত কণা থাকে তাদেরকে আঘাত করে এবং তাদেরকে কী করে, তাদের ঘনত্ব বাড়িয়ে। দেখো এখানে ঘনত্ব বেড়ে গেছে, আর এই পোর্শনটা দেখো ঘনত্ব কমে গেছে। আবার তারপরে দেখো এখানে দেখো ঘনত্ব বেড়ে গেছে। আবার তারপরের এখানে দেখা চাপের পরিবর্তন লেখা রয়েছে, এখানে দেখো ঘনত্ব কমে গেছে। আবার এই পোর্শনে দেখো ঘনত্ব বেড়ে গেছে। আবার পরের পোর্শনে দেখো তুমি ঘনত্ব কিন্তু কমে গেছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে একবার ঘনত্ব বাড়ছে, একবার ঘনত্ব কমছে। দেখে নাও এই পয়েন্টটায়, ভালো করে দেখো, কার সাথে দেখায়, এই পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ ঘনত্ব বেড়ে গেছে, এই পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ ঘনত্ব কমে গেছে। এখানে সি বলে লেখা আছে কম্প্রেশন। ঠিক আছে? এটা রেয়ারফ্যাকশন। এই পোর্শনটায় দেখো তুমি ঘনত্ব বেড়ে গেছে, এই পোর্শনটা দেখো তুমি ঘনত্ব কমে গেছে। এখানে দেখো ঘনত্ব বেড়ে গেছে, এখানে দেখো ঘনত্ব কমে গেছে, এখানে দেখো ঘনত্ব বেড়ে গেছে, এখানে দেখো ঘনত্ব কমে গেছে। অর্থাৎ একবার ঘনত্ব কম, একবার বেশি, ঘনত্ব কম বেশি, ঘনত্ব কম বেশি, এইভাবে এই কোণাটা এগোচ্ছে। তো তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এখানে কোণাটার তাহলে গতিপথ কেমন হচ্ছে, কণার কম্পন কেমন হচ্ছে। যদি আমি এটাকে কণা ধরি, কণা একবার ডান দিকে একবার বাম দিকে এইভাবে কাঁপছে। আর তরঙ্গ কোন দিকে এগোচ্ছে? তরঙ্গ সোজা এই দিকে এগোচ্ছে। ঠিক আছে? তরঙ্গ কী করছে? ত ফর তরঙ্গ, ক ফর কোণা। তরঙ্গ কী করছে? আমি লিখে দিচ্ছি, তরঙ্গ কী করছে? সোজা এই দিকে এগোচ্ছে। তো তুমি দেখো আগের বার ব্যাপারটা কেমন ছিল, মনে করে দেখো আগের বার আমরা কী এঁকেছিলাম। ঠিক আছে? আগের বার আমরা এঁকেছিলাম যে কণা আপ অ্যান্ড ডাউনে কাঁপছে আর তরঙ্গ এদিকে এগোচ্ছে। মনে করে দেখো, তরঙ্গ এগোচ্ছে এইদিকে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে, আর কণা আপ ডাউনে কাঁপছে। এটা হচ্ছে কণা। কণা কী করছে? আপ ডাউনে কাটছে। তাই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছিল, আর ওপরে দেখো কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না। এইটাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই যেটা এগোচ্ছে এটাকে আমরা কি বলছি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর এটাকে আমরা কি বলছি? আমরা বলছি তির্যক তরঙ্গ। ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? তির্যক তরঙ্গ। ওকে, আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই কারোর, একদম ধরে কিন্তু আলোচনা করলাম এটা। এবার দেখো তির্যক তরঙ্গের ক্ষেত্রে আমরা যে গ্রাফ যেমন দেখালাম একটু আগে, যেমন তোমাদের অ্যানিমেশন দেখালাম, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটা অ্যানিমেশন আমি রেখেছি, চলো দেখে নেবে।
একটু আগে আমি তোমাদের যেটুকু থিওরি বললাম তার উপর 14 থেকে 15টা প্রশ্ন হয়, ঠিক আছে। এই 14 থেকে 15টা প্রশ্নের মধ্যে যা যা রেলওয়েতে পড়েছে তা তোমাদের তুলে দিয়েছি, আর যা যা আমি তৈরি করেছি এনসিইআরটি থেকে সেগুলোও এখানে আছে ওইটুকুর ওপরে, ঠিক আছে। চলো এই 14 থেকে 15টা প্রশ্ন আমরা দেখে নেবো। আজকে অনেক এমসিকিউ করাবো, চিন্তা কোনো কারণ নেই। এমসিকিউ নিউমেরিক্যাল সব আছে, এভরিথিং, পেট ভর্তি হয়ে যাবে, বলেছি না। দেখো প্রথমে বিবৃতি দিয়ে প্রশ্ন দিয়েছে, রেলওয়ে 2018-তে পড়া প্রশ্ন এটা একদম। শব্দ হলো এক প্রকারের যান্ত্রিক শক্তি, ঠিক আছে। এই যান্ত্রিক শক্তির যে ইংরাজি হয় সেটা হয় মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে, MECHA, মেকানিক্যাল, ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা, শক্তি তোমাদের মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি মেকানিক্যাল ওয়েভ বলেও এটাকে বলা হয়, যান্ত্রিক তরঙ্গ বলেও দেওয়া হয়। এবার মেকানিক্যাল এনার্জি হিসাবে এটাকে নেওয়া হয়। শব্দ মেকানিক্যাল এনার্জি কেন? কারণ শব্দ মেকানিক্যাল ওয়েতে উৎপন্ন হয়, তাই যান্ত্রিক শক্তি, ঠিক আছে, শব্দ মেকানিক্যাল ওয়েতে উৎপন্ন হয়। ওই জন্য একে শব্দকে কী বলা হয়? এক প্রকারে মেকানিক্যাল ওয়েভ বলা হয় বা মেকানিক্যাল এনার্জি বলা হয় শব্দকে, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। আরেকটা জিনিস, শব্দ দিয়ে কাঁচ ভাঙা যায়। এটা একটা এক্সাম্পল। ধরো তুমি খুব চরম বেগে কোনো জিনিস, এখানে একটা স্পিকার আছে সাপোজ ধরো, এবং স্পিকার থেকে ধরো আওয়াজ বেরোচ্ছে, ওকে, এখানে একটা ধরো শাঁসি আছে বা জানলার কাঁচ আছে, ঠিক আছে, এবং এই কাঁচ কিন্তু ভেঙে যাবে। তুমি যদি সজোরে এই প্রচণ্ড জোরে যদি এখানে বাজাও এই স্পিকারটাকে, তাহলে তুমি একটা জিনিস কী দেখতে পাবে, যে জানলার কাঁচ কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু ক্র্যাক, এরকম ক্র্যাক ধরে যাবে। এটা কেন হয়? এটা এই মেকানিক্যাল কারণেই হয়, ওকে। তো শব্দ এক প্রকারের যান্ত্রিক শক্তি, এটা একটা রাইট তোমাদের বিবৃতি। নেক্সট বলছে শব্দ তরঙ্গের কণাগুলি এক জায়গা থেকে অন্যত্র গমন করে, এটা রং। একটু আগেই তোমাদের আমি বলেছি, ঠিক আছে। প্রথমে আমি তোমাদের কোনো টাইমার দিলাম না, সেট আউট করছি তোমাদের মেন্টালিটিকে, এরপর থেকে তোমাদের টাইমার চলবে, ঠিক আছে। আমি তোমাদের একটু আগেই বললাম যে শব্দের কণাগুলো কি হয়, আপ ডাউনে কম্পিত হয়, সরি আপ ডাউন নয়, ডানে এবং বামে কম্পিত হয়, অর্থাৎ লেফট অ্যান্ড রাইটে কম্পিত হয়। এই হচ্ছে কণা, লেফট রাইটে কম্পিত হচ্ছে এবং তরঙ্গ এগিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবে কণা স্থান পরিবর্তন হয় না, কণা দ্বারা তৈরি হওয়া ডিস্টারবেন্সের স্থান পরিবর্তন হয়। ভালো করে বুঝবে, কণা যখন কম্পিত হয় তখন এর পাশের কণাটাকে গিয়ে আঘাত করে, এ আঘাত করছে পাশের কণাটাকে, সেই পাশের কোণাটা আরেকটা পাশের কোণাকে গিয়ে আঘাত করছে, সেই কোণাটা আরেকটা কোণাকে গিয়ে আঘাত করছে, অর্থাৎ এভাবে কী হয়, একটা ডিস্টারবেন্স তৈরি হয়, ঠিক আছে। একটা যেন এই কোণাটা একে মারছে, ও যেন ওকে মারছে, এই যেন তাকে মারছে, একটা ঠেলাঠেলি গুতুগুতি তৈরি হয়। এই ব্যাপারটাকে আমরা সায়েন্সের ভাষায় বলি ডিস্টারবেন্স। কী বলি আমরা? ডিস্টারবেন্স বলি, ঠিক আছে। এই ডিস্টারবেন্স কিন্তু এদিক থেকে ওদিকে যায়, অর্থাৎ তুমি বলতে পারো আরও ভালো করে যে চাপের পরিবর্তন। যখন কণাগুলো এক জায়গায় আসছে, তোমাদের মনে হয়েছে হয়তো এরকম ছিল, একটা এক জায়গায় আসছে, আবার কণাগুলো কী হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, আবার কণাগুলো কী হচ্ছে, এক জায়গায় আসছে, ওকে। এই পোর্শনটাতে আমরা দেখতে পাচ্ছি ঘনত্বের পরিবর্তন হচ্ছে, আর ঘনত্বে মানে সোজা কথা বলতে বাড়ছে, ঘনত্ব বাড়ছে মানে চাপ বাড়ছে, কারণ ঘনত্ব বাড়লে চাপ বাড়ে, ঠিক আছে। এই জায়গায় দেখো তুমি ঘনত্ব কমে গেছে, আবার এখানে দেখো তুমি ঘনত্ব বেড়েছে, একটু আগে তোমাদের দেখালাম। তো এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি কী হচ্ছে, ইনক্রিজ অফ প্রেশার অ্যান্ড ডেন্সিটি। এই পজিশনে আমরা কী দেখতে পাচ্ছি, ডিক্রিজ অফ প্রেশার অ্যান্ড ডেন্সিটি। অ্যান্ড এই পজিশনে আবার কী দেখতে পাচ্ছি আমরা, ইনক্রিজ অফ প্রেশার অ্যান্ড ডেন্সিটি, অর্থাৎ ঘনত্বের এখানে ঘনত্ব এবং চাপ বাড়ছে, এখানে ঘনত্ব এবং চাপ কমছে, এখানে ঘনত্ব এবং চাপ বাড়ছে। এইভাবে কণাগুলো কিন্তু এগিয়ে যায়, অর্থাৎ এই যে পুরো প্রসেস, এই পুরো প্রসেসে ডিস্টারবেন্স এগোয়, কণা এগোয় না, কণা কিন্তু তার জায়গাতেই থেকে যায়। এই যে কণাগুলো, তারা কিন্তু তাদের জায়গাতেই থেকে যাচ্ছে, ঠিক আছে, শুধু এগিয়ে যাচ্ছে কি, ডিস্টারবেন্সটা এগিয়ে যাচ্ছে। তো আমরা এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, শব্দ তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো কিন্তু এক জায়গা থেকে অন্যত্র গমন করে না, তরঙ্গ গমন করে অ্যাজ এ ফর্ম অফ ডিস্টারবেন্স, ঠিক আছে। সেখানে অ্যান্সার তোমাদের কী হবে, এ সঠিক কিন্তু বি ভুল। তো কারেক্ট অ্যান্সার উইল বি 1, উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে এগুলো একটাও কিন্তু কারেক্ট নয়। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন। পরেরটা দেখো, শব্দ তরঙ্গের, আচ্ছা এটা আমি তোমাদের টাইমার সেট করে দিচ্ছি, নিজের আগে অ্যান্সার দাও, ঠিক আছে। তার আগে আমি পড়ে দিচ্ছি তোমাদের বিবৃতি, এটাও রেলওয়েতে পড়ার প্রশ্ন। শব্দ তরঙ্গের কণাগুলি এক জায়গায় স্থির থাকে। বিরাগ বলেছে শব্দ উৎসে সৃষ্ট বিশৃঙ্খলা বা আন্দোলন। এই বিশৃঙ্খলাকে আমি একটু আগে বলছিলাম ডিস্টারবেন্স, এর বাংলাটা আমার খেয়াল হচ্ছিল না, এখানে বাংলাটা লেখা আছে বিশৃঙ্খলা বা আন্দোলন, ঠিক আছে। এই যে বিশৃঙ্খলা, বাংলায় আন্দোলনও বলা হয়। শব্দ উৎসে সৃষ্ট বিশৃঙ্খলা বা আন্দোলন মাধ্যমের কণাগুলোর মধ্য দিয়ে অন্যত্র গমন করে। মানে প্রথমটাই বলা রয়েছে যে কণাগুলো স্থির থাকে, তাহলে যায় কোনটা, ডিস্টারবেন্স বা বাংলায় বিশৃঙ্খলা বা আন্দোলনটা কণাগুলোর মাধ্যমে অন্যত্র গমন করে। কণা স্টপ থাকে, কণা স্থির থাকে, স্ট্যান্ড বাই থাকে, তাহলে এগোয় কি, আন্দোলন এগোয়। প্রথমটায় বলা রয়েছে কণা স্থির থাকে, পরেরটা বলা রয়েছে আন্দোলন এগোয়। তোমাদের টাইম স্টার্টস নাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, কারণ একটু আগে আমি আলোচনা করেছি এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সবাই যে কোনটা এখানে কারেক্ট হবে। এই ধরনের জিনিসগুলো কী হয়, একবার যদি দেখে যাও তাহলে ক্লিয়ার থাকে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। শব্দ খুব টাফ চ্যাপ্টার না, হ্যাঁ টাফ ডেফিনেটলি, ইফ ইউ থিঙ্ক ইট ইজ টাফ, ঠিক আছে। 15 সেকেন্ড টাইম দিচ্ছি, চলো।
ওকে, তাহলে অ্যান্সার কী হবে আশা করি বুঝতে পারছো যে এও কারেক্ট বিও কারেক্ট, বোথ হয় কারেক্ট। এখানে আমাদের উত্তর কোনটা হবে? দুটোই সঠিক, এটা আমাদের অ্যান্সার হবে। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, তাহলে উত্তর আমাদের কী হবে? এটা আমাদের সঠিক। ঠিক আছে, ইয়েস। কণা স্থির থাকে, শুধু শব্দের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবে, এটা দিয়ে প্রশ্ন এসছে। কণা স্থির, তাহলে যায় কোনটা? আন্দোলন যায়। আন্দোলনের ইংরেজি কি একটু আগে আমি বললাম? বিশৃঙ্খলা। আন্দোলন চলে, চলে মানে যায়। ঠিক আছে, এটা চলে। আন্দোলন ইংরেজি কি একটু আগে বললাম? ডিস্টারবেন্স। ঠিক আছে, ডিস্টারবেন্স। ওকে, আশা করি বুঝতে পারলে। দুটো জিনিস মনে রাখবে, কণা স্থির থাকে, আন্দোলন গমন করে বা চলে। চলো নেক্সট পরেরটাতে চলো। আবার টাইমার এসে গেছে। বলছে শব্দ উৎসের, এটা রেলওয়ে পরীক্ষায় পড়েনি, বাট এনসিইআরটি লাইন থেকে বাংলা করে দিয়েছি আমি। শব্দ উৎসের বিশৃঙ্খলা বা আন্দোলন, যাকে আমরা ইংরেজিতে কী বলি? একটু আগে আমি যেটাকে বললাম তোমাদের, ডিস্টারবেন্স বলি। ঠিক আছে, তো বলছে এই বিশৃঙ্খলা বা আন্দোলন, এই আন্দোলনের কারণে কি হয়? বাতাসে একটা উচ্চ চাপ তৈরি হয়। একটু আগে তোমরা দেখলে বললাম ডেনসিটি এবং প্রেশারের পরিবর্তন হচ্ছে। কোথাও ডেনসিটি অ্যান্ড প্রেশার বেড়ে যাচ্ছে, কোথাও ডেনসিটি অ্যান্ড প্রেশার কমে যাচ্ছে, আবার কোথাও বেড়ে যাচ্ছে। এই যে কমছে অ্যান্ড বাড়ছে, তো যেখানে যেখানে বেড়ে যাচ্ছে সেই অঞ্চলটাকে কি বলা হয়? ঠিক আছে, তোমাদের টাইম স্টার্টস নাও। তনুভবন, ঘনীভবন, স্থিতিস্থাপকতা, বিক্ষেপ। একটু আগেই কিন্তু তোমাদের এই কথাটা বলেছি যে ডেনসিটি অ্যান্ড প্রেশার ইজ চেঞ্জিং, এবং সেইটা কেন হয়? কারণ তরঙ্গের কি পরিবর্তনের ফলে। চলো আমি 20 সেকেন্ড টাইম দিচ্ছি, যেহেতু আগে টার্মটা আমি উল্লেখ করিনি, নিজেরা একবার ভেবে উত্তর দাও তাকে কি বলা হয়। ওকে, দেখো তাকে যেটা বলা হয়, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তাকে যেটা বলা হয় তাকে বলা হয় ঘনীভবন। ঠিক আছে, হাই প্রেশার মানে কি? ঘনীভূত হচ্ছে, ঘনত্ব বাড়ছে, ঘনত্ব বাড়ছে। আর ঘনত্ব বাড়লে কী বাড়ে? সবাই জানো, চাপ বাড়ে। ঘনত্ব বাড়ছে, চাপ বাড়ছে। ঠিক আছে, এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা কি বলি? ঘনীভবন বলি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? ঘনীভবন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পড়ে। এই ডিস্টারবেন্স যদি কখনো ইংলিশে টার্ম তুলে দেয় তখন প্রবলেম হতে পারে, ওই জন্য এটাকে আমি ইংলিশে রেখে দিয়েছি। ওকে, চলো 4 দাগে চলো। যাওয়ার আগে ছোটো দুটো পয়েন্ট একটু উল্লেখ করে দিই, যে এই চিত্রটা আগেও আমি একটু আগে রেখেছিলাম, সেখানে কটা কথা বলা হয়নি। যেমন তুমি দেখতে পাচ্ছিলে এখানে তোমাদের ঘনত্ব বাড়ছে, এখানে তোমাদের ঘনত্ব কমছে, এখানে ঘনত্ব বাড়ছে, এখানে ঘনত্ব কমছে। এটা আমি আগেও বলেছি, একটু আগে দেখিয়েছি কীভাবে হয়, একে একই চিহ্ন হাতে। ঠিক আছে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা বলছি কম্প্রেসিভ পয়েন্ট, বা যাকে আমরা বলছি ঘনীভবন হচ্ছে এখানে। আর এটা হচ্ছে রেয়ারফ্যাকশন, মানে তনুভবন। এটাকে ঘনীভবন বলছি, এটাকে তনুভবন বলছি। তনু কথার মানে হচ্ছে কম, যেখানে এখানে ঘন, এখানে তনু, এখানে ঘন, এখানে তনু, এখানে ঘন, এখানে তনু। সি মানে কম্প্রেশন, আর মানে রেয়ারফ্যাকশন। এটাকে তুমি দেখতে পাচ্ছ আরও ভালো করে এখানে দেখানো হয়েছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এখানে ঘন হচ্ছে, এখানে তনু হচ্ছে, মানে এখানে ঘন, এখানে কম, ঘনত্ব কম, এখানে ঘনত্ব বেশি, এখানে ঘনত্ব কম। এই পয়েন্টটাতে ঘনত্ব বেশি, এই পয়েন্টটাতে ঘনত্ব কম। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি এক্স আর ওয়াই ডিরেকশানে, তাহলে আমি এরকম একটা ব্যাপার পাই। এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে আনলাম, ওই জন্য ওপর দুটো আরেকবার রিপিট করলাম। দেখো আমি দেখতে পাচ্ছি এটা ওয়াই ডিরেকশন, এটা এক্স ডিরেকশন, তাই না? এবার তুমি দেখতে পাচ্ছ যেখানে ঘনত্ব কম সেখানে দেখো এখানে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একটু আগে আমি যখন তির্যক তরঙ্গ দেখিয়েছিলাম তোমরা বলবে স্যার এরকম করে তো তির্যক তরঙ্গ যাচ্ছিলো। অ্যাকচুয়ালি এটা তির্যক তরঙ্গের যাত্রাপথ দেখানো হচ্ছে না। তুমি যদি এই অনুদৈর্ঘ্য তরঙ্গেরও গ্রাফ তৈরি করো তাহলে সেটা অনেকটা দেখতে তির্যক তরঙ্গের মতো হয়। এটা তরঙ্গের কথা বলা হচ্ছে না, এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হচ্ছে ওপরের দুটোর। যেখানে যেখানে ডাউন হচ্ছে সেখানে সেখানে ঘনত্ব কম। আমি বলে দিই একটু, এই পজিশানে তুমি দেখতে পাচ্ছ ডাউন হয়েছে, এই পজিশানে। ঠিক আছে, এই পজিশানে আমি দেখতে পাচ্ছি ডাউন হয়েছে, তার মানে ডি ফর ডাউন, তার মানে এখানে ঘনত্ব কম, এখানে ঘনত্ব কম। ঠিক আছে, আবার তুমি এই পজিশানে এইখানটায় এখানে দেখতে পেয়েছ যে এটা আপ হয়ে গেছে, উপরে উঠে গেছে, তার মানে এখানে ঘনত্ব বেশি, এখানে আপ। মানে এই পজিশানে কি হচ্ছে আমি যদি বলি, এখানে যদি লিখে দিই ঘনত্ব বেশি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? দেখো অ্যাকচুয়ালি রেলে যখন প্রশ্ন পড়ছে, রেলে কিন্তু ফিজিক্সে যখন কোনো এমসিকিউ পড়ে ভালো করে বুঝবে, ফিজিক্সে এমসিকিউ কিন্তু প্যারার পর প্যারা পড়লে পাওয়া যায় না। ফিজিক্সে এমসিকিউ তোমাকে প্যারার পর প্যারাই পড়ো, কিন্তু বুঝে পড়ো। অ্যাকচুয়ালি এনসিইআরটিতে যা যা লেখা আছে সেটা আমি তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বলে দিচ্ছি, আর লাইনগুলোকে আমি এমসিকিউ হিসেবে রেখেছি। ওই লাইনগুলোকে যদি তুমি পরপর খাতায় লেখো প্যারা করে, তাহলে দেখবে ওটা একটা একটা প্যারা তৈরি হচ্ছে।
ঠিক আছে, এখানে আমি কি করছি বুঝিয়ে দিচ্ছি আর ওখানে ওটাকে এমসিকিউতে নিয়ে যাচ্ছি, জাস্ট কিচ্ছু না। ওইগুলোকে যদি আমি লিখতাম তাহলে 3-4টে প্যারা তৈরি হতো, যেগুলো আমি এমসিকিউতে রেখেছি, আর কিছু না। ওকে, অর্থাৎ তোমরা যদি বলো স্যার ডিটেলস করান, ওইটাই ডিটেলস, যেটা এমসিকিউতে করাচ্ছে ওটাই ডিটেলস। অ্যাকচুয়ালি ওটাকে আমি এমসিকিউ করে ভেঙে রেখে দিয়েছি, আর বিশ্বাস করো ওখানে কোনো লাইন বাদ নেই যার থেকে এমসিকিউ পড়বে, অথচ আমি ওখানে ইনক্লুড করিনি, এমন কোনো লাইন নেই ওখানে। ওকে, তো আমার পড়ানো জানো, আমি ডিটেলসে পড়াই। তো ঘনত্ব বেশি হচ্ছে এই পয়েন্টটাতে, ঘনত্ব বেশি হচ্ছে, এই জন্য এটাকে আপ বলে দিচ্ছি। এই পজিশানটাকে আপ দিয়ে দেখানো হয়, সি, এখানে ইউ বা সি বলতে পারো এটাকে, কারণ এটা আপ হচ্ছে মানে ঘনত্ব বেশি হচ্ছে, এই পজিশানটাকে ঘনত্ব বেশি, আর ডাউন হচ্ছে মানে ঘনত্ব কম। এবার এই যে আপ হচ্ছে এইটাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। এই যে আপ, শীর্ষ বলতে কী বোঝায়, যেখানে আমরা আপ পর্বতের শীর্ষ বলতে কী হয়, যেখানে পর্বত সব থেকে উঁচু, এইখানে ধরো না পর্বতের চূড়া, এটা শীর্ষ, এটাকে ইংলিশে বলা হয় ক্রেস্ট। এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ পরীক্ষায় পড়ে, ঠিক আছে। শীর্ষ বা চূড়া, এখানে তরঙ্গের বলে তরঙ্গ শীর্ষ বা চূড়া, এটা ইংরাজি অ্যাকচুয়ালি হয় ক্রেস্ট, CREST, ঠিক আছে। আর যেটা ডাউন হয়েছে মানে উপত্যকা বলতে পারি, পর্বত উপত্যকা কোনগুলোকে বলা হয় যখন ডাউন হয়, ঠিক আছে, ডাউন, ডি ফর ডাউন, DOWN, এটাকে এর অ্যাকচুয়ালি ফিজিক্সে বলা হয় ট্রাফ। কী বলা হয়? ট্রাফ। ওকে, তো ক্রেস্ট অ্যান্ড ট্রাফ, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্রেস্ট অ্যান্ড ট্রাফ মনে রাখবে। দুটো ভালো করে বুঝবে কি বলছি, দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব হয় তাকে আমরা বলি কি বলি? শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ বলতে, ভালো করে বুঝবে, শব্দ তরঙ্গ বলতে দুটো কনজিকিউটিভ ক্রেস্টের মধ্যে দূরত্বকে বোঝানো হয়, বা দুটো কনজিকিউটিভ ট্রাফের মধ্যে দূরত্বকে বোঝানো হয়। আমার কথা বোঝা যাচ্ছে? দুটোর পাশাপাশি অবস্থিত, এটা আর এটা নয়, ভালো করে বুঝবে, এইটা নিলে আর এটা নিলে তা নয়, পাশাপাশি অবস্থিত। যদি এটাকে নাও তাহলে তোমাকে এটাকে নিতে হবে, এই দুটো, এই যে টোটাল, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি তরঙ্গ, শব্দ তরঙ্গ। এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলছি তরঙ্গ, আবার এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলছি তরঙ্গ। অর্থাৎ দুটো পাশাপাশি অবস্থিত ক্রেস্টের মধ্যে দূরত্ব, অথবা দুটো পাশাপাশি অবস্থিত ট্রাফের মধ্যে দূরত্ব, এই দুটো দূরত্বকে আমরা কি বলি? তরঙ্গ বলছি। শব্দ তরঙ্গ বলতে আমরা এটাকে বুঝি। ওকে, যেখান থেকে সেখান থেকে নিলাম আর তাকে তরঙ্গ বললাম তা নয়, স্পেসিফিক রিজন আছে, সেই ডিস্ট্যান্সটাকে আমরা তরঙ্গ বলি। এখান থেকে এই পর্যন্ত, এই দেখো এখানে দাগ মারা রয়েছে, এটাকে আমরা কি বলছি? তরঙ্গ। বা এখান থেকে এই পর্যন্ত, এখানে যেটা দাগ মারা নেই সেটা আমি দাগ মেরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটাকেও বলা হয় তরঙ্গ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটাকে তুমি এখানে যুক্ত করে দাও, তাহলে এটাকে আমি কী বলবো? তরঙ্গ। মানে আমি বলতে চাইছি এটাও আমার তরঙ্গ, এটাও আমার তরঙ্গ। এটা তরঙ্গ কেন? ক্রেস্ট থেকে পরবর্তী ক্রেস্টের মধ্যে দূরত্ব বলে এটা তরঙ্গ। এটা তরঙ্গ কেন? ট্রাফ থেকে ট্রাফের মধ্যে দূরত্ব বলে আমরা বলছি তরঙ্গ। মানে যদি বাংলায় বলি, এক তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী, ঠিক তার পরের তরঙ্গ শীর্ষ পর্যন্ত দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, বা এক উপত্যকা বিন্দু থেকে পরবর্তী উপত্যকা বিন্দু, যাকে আবার বাংলায়, ভালো বাংলায় তরঙ্গ পাদও বলা হয়। মানে এক তরঙ্গ পাত থেকে পরবর্তী তরঙ্গ পাত পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি? তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের সংজ্ঞা দুটো হতে পারে, ক্রেস্ট টু ক্রেস্ট তরঙ্গ হতে পারে, ট্রাফ টু ট্রাফ তরঙ্গ হতে পারে। এর ওপরে প্রশ্ন আছে, এই জন্য তোমাদের ভালো করে এখানে ডিটেলসে পড়লাম। চলো এবার আমরা প্রশ্নে চলে যাব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, টাইমার আছে, নিজেরা ট্রাই করো একবার, তারপর আমি পুরো ডিটেলস বলে দেবো। যখন একটি কম্পনশীল শব্দ উৎস সামনের দিকে এগিয়ে যায়, কম্পনশীল শব্দ উৎসকে রেল দিতে পারে, ভাইব্রেটিং অবজেক্ট যখন সামনের দিকে এগিয়ে যায় এর মানে দিয়ে দিতে পারে, এগিয়ে যায় ইংরেজি মুভস ফরওয়ার্ড, তখন তৈরি হয় কোনটা? তনুভ্রমণ, ঘনীভবন, স্থিতিস্থাপকতা, বিক্ষেপ। ঠিক আছে, চলো টাইম স্টার্টস নাও, 15 সেকেন্ড টাইম দেবো। যখন একটি কম্পনশীল শব্দ উৎস, দেখো কম্পন হলে তবে শব্দ হয়, শব্দ কম্পন ছাড়া পসিবল নয়, ঠিক আছে, কম্পাঙ্ক থাকবেই শব্দের, সেই জন্য ওকে আশা করি বুঝতে পারছো। তো তখন তাকে কি বলা হয়, মানে কি উৎপন্ন হয়? 15 সেকেন্ড টাইম আপ। কী বলা হয় দেখো, এটা আগে বলার আগে আমি একটা জিনিস আঁকছি, সেটা হচ্ছে আমি ভাইব্রেটিং ফর্ক আঁকছি। ভাইব্রেটিং ফর্ক দেখতে কেমন হয়? এরকম দেখতে হয় ভাইব্রেটিং ফর্ক, ঠিক আছে। এবার একে ভাইব্রেটিং ফর্ক বলে কেন? কারণ এই ফর্কের গায়ে যদি তুমি একটা হাতুড়ি দিয়ে আঘাত করো, ঠিক আছে, একটু টাং করে যদি মারো, এর গায়ে হাতুড়ি দিয়ে যদি আঘাত করো, আমার হাতুড়িটা ভালো লোকের দ্বারা করানো হয়, যেন হ্যাঁকা ব্যাকা হয়েছে, এর গায়ে যদি তুমি হাতুড়ি দিয়ে আঘাত করো তাহলে কি হয়? এটা নড়তে আরম্ভ করে, এটা কি হয়? এটা এদিকে বেঁকে যাবে, ঠিক আছে, এদিকে একবার বেঁকবে, ঠিক আছে, আবার এদিকে বেঁকে যাবে,
আবার কী হবে, আবার তোমাদের এদিকে বেঁকে যাবে, এদিকে বেঁকে যাবে, মানে একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আমি এখানে ডটেড লাইন দিয়ে এটাই দেখাতে চেয়েছি মুভমেন্টটা। যদি আঘাত করো এটাকে এদিকে বেঁকে যাবে। এদিকে বাঁকার ফলে কী হয়েছে, এখানে কিছু এয়ার মলিকিউল ছিল, তারা ছিল, এখানে একটা ছিল, ঠিক আছে, সাপোজ ধর এখানে একটা ছিল, সাপোজ ধর এখানে একটা ছিল। এয়ার মলিকিউল মানে কি, বাতাসে ভাসমান বিভিন্ন ধূলিকণা বা ইত্যাদি ইত্যাদি থাকে, এরা ছিল। এখানে এটা একটা ছিল, সাপোজ ধর এখানে এটা একটা ছিল, কারণ সব মলিকিউল তো একদম একে অপর তলায় তলায় থাকবে এমন তো না, এরকম ছিল। যেই এটা আঘাত করলো, দেখতে পাচ্ছ তুমি ভালো করে দেখো, এর এই যে মাথাটা, এই মাথাটা বেঁকে এদিকে যখন আসছে তখন এই কোণাটাকে আঘাত করবে, এই কোণা আঘাত করবে এর কোণার গায়ে গিয়ে, আর এই কোণা আঘাত করবে এর কোণায় গিয়ে। তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি, যে এই কোণাগুলো এর পরবর্তী ধাপে কি হচ্ছে, একসাথে চলে আসছে। ছিল আগে কাছাকাছি না, দূরে দূরে, এবার কি হচ্ছে, এই কোণাগুলো কী হচ্ছে, সব কাছাকাছি চলে আসছে। তুমি দেখতে পাচ্ছ এই কোণাগুলোর পজিশন এরম হয়ে গেছে। আগে ছিল এরকম আলগা আলগা, এখন কোণাগুলো কী হয়েছে, ধাক্কা খেয়ে একে অপরের কাছাকাছি চলে এসছে। তো তোমাকে এখানে এর ওপরে প্রশ্নটা জাস্ট দিয়েছে, কি বলেছে, কম্পনশীল শব্দ উৎস যখন সামনের দিকে এগিয়ে যায়, দেখো এটা যখন সামনের দিকে এগোচ্ছে তখন কী হচ্ছে, এই কোণাগুলোর গায়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে কী করছে, কোণাগুলোকে জড়ো করে দিচ্ছে। তার মানে জড়ো করা মানে কি, এখানে ঘনীভূত অবস্থা তৈরি হচ্ছে, মানে ঘনীভবন তৈরি হয়। দ্য অ্যান্সার উইল বি দিস ফোর। ঠিক আছে, বি উইল বি দ্য কারেক্ট অপশন হেয়ার, বাকিগুলো কিন্তু এখানে কেটে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলছে, যখন একটি কম্পনশীল শব্দ উৎস, মানে আগেরবারের মতোই ভাইব্রেটিং অবজেক্ট পিছনে সরে যাচ্ছে, আগেরবার সামনে এগিয়ে যাচ্ছিল, এবারে পিছনে সরে যাচ্ছে, মানে মুভস ব্যাকওয়ার্ড, তখন কোনটা তৈরি হচ্ছে, নিজেরা একবার ট্রাই করো। টাইম স্টার্টস নাও। ঠিক আছে, 15 সেকেন্ড টাইম দেবো। তনুভবন হয়, ঘনীভবন হয়, স্থিতিস্থাপকতা হয়, বিক্ষেপ হয়, কোনটা হয়? ঠিক আছে, ওই টিউনিং ফর্কের ব্যাপারটা মনে করো, সামনের দিকে সরে গেলে ঘনত্ব বাড়ছে, তার ফলে কী হচ্ছে, ঘনীভবন তৈরি হচ্ছে। তাহলে পেছন দিকে সরে গেলে কী হবে, আশা করি বুঝতে পারছো, ঠিক উল্টো ব্যাপারটা হবে। আমি একটা টিউনিং ফর্ক তোমাদের এখানে এঁকেও দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে আমার একটা টিউনিং ফর্ক, সাপোজ ধরো এই দিস ইজ আওয়ার টিউনিং ফর্ক। এই ফর্কটা যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে তখন সামনের দিকে সরে যাচ্ছে, আর এদিকে গেলে এ ব্যাকওয়ার্ডে যাচ্ছে। যখন সামনের দিকে সরে যাচ্ছে তখন কী হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ঘনীভবন হচ্ছে। আর যখন পিছন দিকে সরে যায় আমার তখন কী হবে, তখন তনুভবন হবে, মানে রেয়ার ফ্র্যাকশন হবে। ঠিক আছে, এবার এই পুরো ব্যাপারটা তোমাকে আমি একটু পরে অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি, চলো। আচ্ছা, পরের প্রশ্নটা জাস্ট একটা বিবৃতি এবং সিদ্ধান্তের উপর প্রশ্ন রেখেছি। একটি নির্দিষ্ট আয়তনের মাধ্যমের কোণাগুলোর সংখ্যা বেড়ে গেলে তাকে ঘনীভবন বলা হয়, এটা কি সঠিক? নাকি একটি নির্দিষ্ট আয়তনের মাধ্যমের কোণাগুলির সংখ্যা হ্রাস পেলে তাকে তনুভবন বলা হয়, এটা সঠিক? নাকি দুটোই সঠিক, নাকি দুটোই ভুল? ঠিক আছে, চলো স্টার্টস নাও। যা পড়াচ্ছি, যা বলেছি তার উপরেই প্রশ্ন রাখা হয়েছে, দেখতে পাচ্ছ ঘুরিয়ে ফিরিয়ে, কারণ রেল এ ধরনের প্রশ্ন দেওয়া পছন্দ করে। ওকে, কারণ ঘনীভবন আর তনুভবনের ব্যাপারটা না জানলে তুমি বুঝতেই পারবে না। 20 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা একবার ট্রাই করো, কারণ তোমরা পারলে কী হবে, তোমাদের কনফিডেন্স বাড়বে, আর তাতে আমার ভালো লাগবে। ওকে, 20 সেকেন্ড ইজ ওভার। দেখো, আমি একটু আগেই তোমাদের বললাম যে যেখানে ঘনীভবন তৈরি হয় এটা হচ্ছে আমাদের ঘনীভূত অবস্থা, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের তনীভূত অবস্থা। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপর আবার একটা ঘনীভবন আসবে। তো এই পজিশানটাকে তুমি দেখতে পাচ্ছ, এখানে কণার সংখ্যা বেড়ে গেছে এই নির্দিষ্ট আয়তন। এটা একটা নির্দিষ্ট আয়তন। নির্দিষ্ট আয়তন বলতে কী বোঝায়, দেখা গেল এই পরিমাণ আয়তনই রয়েছে এখানে, আর এখানেও দেখা গেল এই পরিমাণ আয়তনই রয়েছে। মানে আমি বলতে পারি যে যদি এখানে V1 আয়তন থাকে আর এখানে যদি V2 আয়তন থাকে, উই ক্যান কল ইট V1 ইকুয়াল টু V2, কারণ আয়তন চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে কণার সংখ্যা দেখো বেড়ে যাচ্ছে, আর এখানে দেখো কণার সংখ্যা কমে যাচ্ছে। মানে এই পরিমাণ আয়তনে আমি বলতে পারি, ধরো সাপোজ মাঝখানে কিছু কণা, এখানে আরও কণা যদি বাড়িয়ে দিই, এই পরিমাণ আয়তনে সাপোজ ধরো কণা এখানে বেড়ে গেছে, আমি এখানে কমই দিয়েছিলাম অ্যাকচুয়ালি, আরও বাড়িয়ে দিই, সাপোজ ধরো প্রচুর কণা রয়েছে। ওকে, আর এখানে দেখো কণার সংখ্যা কমে গেছে, তাহলে আমরা এটাকে কী বলবো, এটাকে নাম্বার হচ্ছে লেস, এটা নাম্বার হচ্ছে হাই, আর এটার নাম্বার হচ্ছে লেস। কণার সংখ্যা হাই এখানে, এখানে কণার সংখ্যা কম, কণার সংখ্যা বেশি হলে তাকে আমরা কী বলি, ঘনীভবন। ওকে, আর কণার সংখ্যা কম হলে তাকে আমরা কী বলি, তনুভবন। ওকে, তো অ্যান্সার আমার এখানে কোনটা হবে, দুটোই কারেক্ট, বোথ আর কারেক্ট। ঠিক আছে, তো দুটোই সঠিক, এইটা আমার অ্যান্সার হবে। চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো কি বলছে। একটা সংকুচিত স্লিংকি মুক্ত করে আবার সংকুচিত করা হলে সেটি হলো,
স্লিঙ্কি কী সেটা বলে দিই। স্লিঙ্কি হচ্ছে একটা স্প্রিং, জাস্ট কিছু না। এই স্লিঙ্কি আছে এটা একটা, এটা দেখো সংকুচিত করা আছে, দেখতে পাচ্ছ স্প্রিং সংকুচিত থাকলে এরকম থাকে। এবার একে যদি তুমি মুক্ত করে দাও, অর্থাৎ এরকম করে দিচ্ছ এবং তারপর আবার সংকুচিত করে দিচ্ছ, মানে আবার এরকম করে দিচ্ছ, ঠিক আছে। তো এই পুরো যে প্রসেসটা হচ্ছে তাতে কি হচ্ছে, ঠিক আছে, একবার সংকুচিত ছিল তাকে তুমি মুক্ত করছো, করে আবার সংকুচিত করে দিচ্ছ। ওকে, চলো টাইম স্টার্টস নাও। ঠিক আছে, মোটামুটি আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, চলো, বা 15 সেকেন্ড টাইম দিচ্ছি, নিয়ে চলো। ইজি কোশ্চেন্স কিন্তু, এটা রেলওয়ে গ্রুপ বিতে পড়ার প্রশ্ন। এটা আমি তোমাদের যখন করাচ্ছিলাম এমসিকিউ তখনও দিয়েছিলাম এটা। ওকে, টাইম ইজ ওভার, 15 সেকেন্ড টাইম। দেখো, যখনই কোনো বস্তু যেটা কি না সংকুচিত অবস্থায় থাকে, তাহলে সেটা স্থিতিশক্তি অবস্থায় আছে, তার মধ্যে স্থিতিশক্তি আছে। তাকে যেই ছেড়ে দিচ্ছ, তোমার হাতে একটা যদি পেন থাকে, ঠিক আছে, সেই পেনের মধ্যে স্প্রিং থাকে, জেটার বা ইত্যাদি পেন যখন আমরা ইউজ করতাম ছোটোবেলা দেখতাম, এখন তো বল পেন হয়ে গেছে, অগ্নি ফগ্নি, তো তখন দেখতাম ওর মধ্যে স্প্রিং থাকতো। তো স্প্রিংটাকে তুমি হাত দিয়ে চেপে আঙুলটা ছেড়ে দাও, দেখবে ওটা তোমার আঙুলকে ঠেলে ওপর দিকে তুলে দিচ্ছে, তার মানে ওর মধ্যে স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হলো। আবার তুমি চাপছো, মানে গতিশক্তি আবার স্থিতিশক্তিতে পরিণত হলো। তো স্থিতি আর গতি একসঙ্গে কাজ করছে, এটা আমার ডি উইল বি দ্য কারেক্ট অপশন, অর্থাৎ যান্ত্রিক শক্তি এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 8 দাগ। আমি টাইম আর এখানেই চালু করে দিচ্ছি, নিজেরা অ্যান্সার দাও। ঠিক আছে, শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গের গতিপথের সাথে কোণাগুলি লম্বভাবে কম্পিত হয়, তরঙ্গের গতিপথের সাথে কোণাগুলি সমান্তরালে কম্পিত হয়, তরঙ্গের গতিপথের সাথে কোণাগুলি 45 ডিগ্রি কোণে কম্পিত হয়, কোনোটাই নয়। ঠিক আছে, তা তোমরা নিজেরা একবার ট্রাই করো। আমি তোমাদের 25 সেকেন্ড, চলো 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা একবার ট্রাই করো। ওকে ওকে, বলো কী হবে। শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কেন? শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার কারণ হচ্ছে এইটা, শব্দের যে গতিপথ, মানে শব্দ তরঙ্গের যে গতিপথ, তার সাপেক্ষে কোণাগুলো কি হয়, সমান্তরালে কম্পিত হয়। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট, পরের প্রশ্নে। অনেক বেশি আলোচনা আমি প্রথমেই করে দিয়েছি, এই জন্য এটা নিয়ে আমি আর আলোচনা করছি না। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন চলো, বলছে তির্যক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের গতিপথের সাথে কোণাগুলো কী কী হয়, মানে কীভাবে কম্পিত হয় সেটা তোমাদের জিজ্ঞেস করেছে। ঠিক আছে, টাইম স্টার্টস নাও, কারণ এটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি প্রথমে, একদম ভিজুয়ালি তোমাদের আলোচনা করেছি বলা যায়। ঠিক আছে, 15 সেকেন্ড টাইম দেবো, নিজেরা বুঝতে পারছো তির্যক শব্দের অর্থ 90 ডিগ্রি। তো অ্যান্সার দাও নিজেরা, হিন্টস আমি দিয়েই দিলাম। ওকে, টাইম ইজ ওভার। এখানে অ্যান্সার তোমাদের কী হবে বুঝতেই পারছো, তির্যক কথার মানে যদি 90 ডিগ্রি হয়, তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের লম্ব হবে। ঠিক আছে, আমি তোমাদের একটু আগেও দেখিয়েছিলাম যে এই হচ্ছে আমাদের তরঙ্গ, মানে এই হচ্ছে আমাদের পার্টিকেল, আর পার্টিকেলগুলো কী হয়, আপ ডাউনে কম্পিত হয়, আর তরঙ্গ যায় সামনের দিকে। এখানে আমাদের যে কোণ উৎপন্ন হয়, এটা আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা কোন ক্ষেত্রে হয়? এটা হয় তির্যক তরঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, তির্যক। ওকে, আর আমি এটাও বলেছিলাম যে এই হচ্ছে আমাদের তরঙ্গ, এটা আপ এবং ডাউনে কম্পিত না হয়ে যদি পাশাপাশি কম্পিত হয় এবং তরঙ্গ যদি এই দিকেই যায়, কোন দিকে যায়, এদিকেই যদি যায়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অনুভূমিক তরঙ্গ, যেটা নিয়ে আগেরবার প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্ন। আচ্ছা, সাউন্ড বা শব্দ, এইটার যে একক সেটা কি? ঠিক আছে, এসআই পদ্ধতিতে শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের একককে আমরা কি বলি? এটা হচ্ছে 10 দাগের প্রশ্ন। এবার এর অ্যান্সার তোমরা দেবে, টাইম স্টার্টস নাও, নিজেরা ট্রাই করো একবার। 10 সেকেন্ড টাইম দেবো। লামডা হবে, মিটার হবে, ঘনমিটার হবে, বর্গমিটার হবে। ঠিক আছে, 10 সেকেন্ড অনলি। আচ্ছা চলো 15 সেকেন্ড। কী হবে, চলো টাইম ওভার। দেখো, মনে রাখবে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একটাই একক আছে, সেটা হচ্ছে আমাদের মিটার। তো অ্যান্সার উইল বি বি হেড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো অ্যান্সার আমাদের কী হবে, বি এখানে অ্যান্সার হবে, আর কিছু অ্যান্সার হবেই না। এবার দৈর্ঘ্যকে, মানে শব্দ দৈর্ঘ্যকে, শব্দ তরঙ্গের যে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি, তাকে লামডা দিয়ে দেখানো হয়। গ্রিক অক্ষর যে লামডা, সেই লামডা দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হয়। ওটা ওর একক নয়, ওটা বলতে পারো একটা চিহ্ন। ঠিক আছে, যেখানে যেখানে তোমরা ফিজিক্সের লামডা দেখবে, সেটা মানে হচ্ছে শব্দ তরঙ্গ, তার দৈর্ঘ্য। শব্দ তরঙ্গের দৈর্ঘ্যকে লামডা দিয়ে এক্সপ্রেস করা হয়। অনেকে লামডায় ক্লিক করে দিয়ে চলে এসেছে, এবারও এটা রেলওয়েতে পড়া প্রশ্ন অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে তোমাদের মিটার। দেখো, ঘনমিটার আয়তন বোঝাতে ব্যবহার করা হয়, বর্গমিটার ক্ষেত্রফল বোঝাতে ব্যবহার করা হয়, কোনোটাই দৈর্ঘ্য বোঝাতে ব্যবহার করা হয় না। তাছাড়াও এসআই এর একটাই একক আছে, সেটা হচ্ছে মিটার। তো অ্যান্সার এখানে বি উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটা পরের প্রশ্ন, এটা এলপিতে পড়া প্রশ্ন। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে ওপরের চিত্রে এ এবং বি চিহ্নিত স্থানটিকে যথাক্রমে কি বলা হয়? এ এবং বি। ঠিক আছে, এ এবং বি। ওকে,
অ্যান্সার তোমাদের দিতে হবে, ওকে, অ্যান্সার তোমাদের দিতে হবে, নিজেরা ট্রাই করো আগে। আমি একটু মডিফাই করেছি যদিও প্রশ্নটা, অপশান দেখে মনে পড়লো, চলো নিজেরা ট্রাই করো। এগুলো সব বলে দিয়েছি আমি তোমাদের, যা বলেছি দেখতে পাচ্ছ তার থেকে প্রশ্ন এসছে কি না, ঠিক আছে। উপরের চিত্রটিতে এ এবং বি চিহ্নিত স্থানটিকে কী বলে যথাক্রমে? ক্রেস্ট অর ট্রাফ, ট্রাফ অর ক্রেস্ট, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত, বোথ এ অ্যান্ড সি, ঠিক আছে। কোথায় মডিফিকেশান করেছি যারা বুদ্ধিমান তারা বুঝতেও পারছো। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, আগে যে আমি করিয়েছি তার উপর বেস করে চলো নিজেরা একবার ট্রাই করো, খুব জরুরি ব্যাপার কিন্তু। এই ধরনের প্রশ্ন যখন পড়বে তখন পরীক্ষার সময় ঘাবড়াবে না, ভাববে স্যার করিয়ে দিয়েছেন বা দাদা করিয়ে দিয়েছে, ওকে। চলো 30 সেকেন্ড ওভার। অ্যান্সার তোমাদের কী হবে? বোথ এ অ্যান্ড সি, বোথ এ অ্যান্ড সি। অ্যাকচুয়ালি রেলের পরীক্ষায় যে প্রশ্নটা পড়েছিল তাতে এই সি অপশানটা দেওয়া ছিল না, ক্রেস্ট অর ট্রাফ, ট্রাফ অর ক্রেস্ট ছিল, আরও দুটো অপশান ছিল, ঠিক আছে। আমি ইচ্ছা করে তোমাদের ডি অপশানটা ইচ্ছা করে দিয়ে রেখে দিয়েছি, কারণ অনেকেই ক্রেস্ট অ্যান্ড ট্রাফে ক্লিক করে দিয়ে চলে যায়। মনে রাখবে পরীক্ষার সময় অপশান ভালো করে না দেখাটাও কিন্তু একটা ভুল, অপশান ভালো করে দেখতে হয়, কারণ অপশান ভালো করে না দেখে তুমি যদি ক্লিক করে দিয়ে চলে যাও ভুল অপশান কিন্তু ক্লিক হয়ে যাবে। এটা কারেক্ট অবশ্যই, কিন্তু সিটাও তো কারেক্ট, দ্যাট মিনস এখানে বোথ এ অ্যান্ড সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ক্রেস্টকে আমরা তরঙ্গ শীর্ষ, ট্রাফকে আমরা তরঙ্গ পাত বলি, ঠিক আছে। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, অ্যান্সার আমাদের কী হবে? এ অ্যান্ড সি। মনে রাখবে যেটা ওপরে উঠছে, এই যে এখানে এ আছে, সেই একে আমরা কী বলি? ক্রেস্ট বলি। যেটা ওপর দিকে উঠছে ডাউনওয়ার্ড নয় আপওয়ার্ড, তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি ক্রেস্ট, ঠিক আছে। আর যেটা ডাউনওয়ার্ডে যাচ্ছে তাকে আমরা কী বলি? ট্রাফ। হতে পারে ট্রাপ বানটা হয়তো একটু মিস্টেক মনে হচ্ছে না হচ্ছে, তবু তোমরা একবার দেখে নিও ডিকশনারি দেখে, তাহলে ট্রাপ লিখলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন তো অনলাইন ডিকশনারি পাওয়া যায়। তো তরঙ্গ শীর্ষণ, তরঙ্গপাত, এবং আমরা একটু আগেও পড়েছি যে ক্রেস্ট এবং দুটো ক্রেস্টের মধ্যবর্তী দূরত্ব বা দুটো ট্রাফের, দুটো কনজিকিউটিভ ট্রাফের পর্যায়ক্রম বা যেটাকে বাংলা বলে পরস্পর পাশাপাশি অবস্থিত, ইয়েস, দুটো পাশাপাশি অবস্থিত ক্রেস্টের মধ্যে দূরত্ব বা দুটো পাশাপাশি অবস্থিত ট্রাফের মধ্যে দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। পরের প্রশ্ন দেখো, শব্দ তরঙ্গ বলতে নিচের কোনটাকে বোঝায়? একটু আগে তোমাদের পড়ালাম, ডিটেলস আলোচনা করলাম, তার উপর প্রশ্ন, চলো নিজেরা ট্রাই করো। এবং একটু আগেও একবার বলে দিয়েছি, দুটো পরপর অবস্থিত ক্রেস্টের মধ্যে দূরত্ব, দুটো পরপর অবস্থিত ট্রাফের মধ্যে দূরত্ব, দুটি পরপর ঘনীভবনের মধ্যে দূরত্ব, দুটি পরপর তনুভবনের মধ্যে দূরত্ব, অল আর কারেক্ট। খুব দারুণ প্রশ্ন, ঠিক আছে। তো 25 সেকেন্ড টাইম দেবো, নিজেরা ট্রাই করো। অল আর কারেক্ট অথবা অনলি অপশান এ কারেক্ট, কোনটা হবে বলো? চলো 30 সেকেন্ড টাইম দিচ্ছি। প্রশ্নগুলো কিন্তু ঘোরানো, যারা ভাবছো যে স্যার জেনে গেলাম তো চলে গেলাম, তারা দেখতে পাচ্ছ প্রশ্নে আটকে যাচ্ছে। আমি জানি অনেকেই প্রশ্নে আটকাচ্ছ, ঠিক আছে। স্যার সবই হবে কি নাকি অনলি অপশান এ কারেক্ট? অনলি অপশান এ তো কারেক্ট নয়, আশা করি বুঝতে পারছো কেন কারেক্ট নয়, কারণ আমি একটু আগেই তোমাদের বারবার করে বলে দিলাম, সেই বারবার করে বলা ব্যাপারটাই পড়েছে। দেখো, এই হচ্ছে তোমাদের ক্রেস্ট এবং এই হচ্ছে তোমাদের ক্রেস্ট, দুটো ক্রেস্টের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। আর ক্রেস্ট উৎপন্ন হয় কেন? ঘনীভবনের কারণে। আমরা এই যে গ্রাফটা তৈরি করছি, এই গ্রাফের উঁচু অংশগুলো কেন উঁচু? কারণ সেখানে ঘনীভূত অবস্থায় রয়েছে কণাগুলো। তার মানে ক্রেস্ট বলতে সেই অবস্থানকে আমরা বুঝি যেখানে ঘনীভবন হচ্ছে, অর্থাৎ দুটো পরপর ঘনীভবনের মধ্যে দূরত্বকেও আমরা তরঙ্গ বলছি, কারণ সেইটাকেই আমরা ক্রেস্ট বলি, ওকে। তো এটা মানে ক্রেস্টও, এটা মানে আবার ঘনীভবনও। আবার আমরা একটু আগেই আমি তোমাদের বললাম সেটা হচ্ছে যে দুটো পরপর অবস্থিত ট্রাফের মধ্যে দূরত্ব, এইটা ট্রাফ, আর ট্রাফ তৈরি হচ্ছে কেন? তনুভবনের জন্য তৈরি হচ্ছে, মানে ট্রাফ যা তনীভূত অবস্থা, তাই মানে দুটো পরপর অবস্থিত তনীভবনের মধ্যে দূরত্বকে আমরা কি বলি? লামডা বলি। লামডা কেন বলি? কারণ শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের যে চিহ্ন সেটা হচ্ছে লামডা, ওকে, ক্লিয়ার হয়েছে। আর এটা মাপা হয় কী দিয়ে? মিটার দিয়ে মাপা হয়। একবার জাস্ট তোমাদের রিভাইজ করে দিলাম। তো অ্যান্সার এখানে কী হবে? অল অফ দ্য অ্যাবোভ উইল বি কারেক্ট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ফার্স্ট অপশান কারেক্ট নয়, অপশান ই ইজ দ্য কারেক্ট অপশান। ক্লিয়ার হয়েছে? সব কটা ঠিক এখানে। চলো নেক্সট প্রশ্নে, ভালো প্রশ্ন ছিল, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রেলওয়ে এলপিতে পড়ার প্রশ্ন, ঠিক আছে। নিজের অ্যান্সার দেওয়ার ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি। 15 সেকেন্ড টাইম দেবো। কিলো হার্টজ নিচের কোনটির একক? ঠিক আছে, রেলওয়ে এলপিতে পড়া প্রশ্ন। এসব প্রশ্ন তোমরা রেলওয়ের পেটেন্ট কোশ্চেন্স মানে খুললেই পাবে পিডিএফে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের ঘনীভবন কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের দ্রুতি, তরঙ্গের বিস্তার, কোনটাকে বলা হয়? হার্টজ কিসের একক? তার উপর বেস করে পেয়ে যাবে। 20 সেকেন্ড টাইম উইল বি ওভার সুন, ইয়েস ইট ইজ ওভার। তো অ্যান্সার উইল বি হেয়ার কম্পাঙ্ক, ঠিক আছে। অ্যান্সার উইল বি হেয়ার কম্পাঙ্ক। দেখো, হার্টজ যদি কম্পাঙ্কের একক হয় তো কিলো হার্টজও কম্পাঙ্কের একক হবে, তাই না? আশা করি বুঝতে পারছো। যেমন মিটার যদি দৈর্ঘ্যের একক হয় তো সেন্টিমিটার তো দৈর্ঘ্যেরই একক হবে, তাই না? সেন্টিমিটার মানে তো অন্য কিছুকে বোঝায় না, জাস্ট ওটা মিটার, এটা সেন্টিমিটার,
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক তেমনই হার্টজ যা কিলো হার্টজ হতো তাই। ওকে, জাস্ট কী হচ্ছে, গুণ করে দেওয়া হচ্ছে কিছু। হার্টজের সঙ্গে তুমি যদি কিছু গুণ করো তুমি কিলো হার্টজকে পাবে, অর্থাৎ খানিকটা গুণ হচ্ছে কিছু, কিন্তু ব্যাপারটা তো এক। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, কম্পাঙ্ক। এবার 14 দাগে যাওয়ার আগে আমরা কম্পাঙ্কের ওপর অনেকটা আলোচনা করব। কম্পাঙ্ক কী, কীভাবে কম্পাঙ্ক তৈরি হচ্ছে, এগুলো নিয়ে সব আলোচনা করবো। এর উপর আমরা নিউমেরিক্যালস দেবো, কারণ 14 দাগ থেকে আমাদের নিউমেরিক্যাল স্টার্ট হচ্ছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার যেটা বলবো খাতা পেন রেখে ভালো করে শুনবে প্রথমে, ঠিক আছে? জাস্ট খাতা পেন রাখো এবং শোনো আমার কথাটা। খাতা পেন নেওয়ার দরকার নেই, কারণ আমি এখানে যা বলবো সেটা একটু পরে তোমরা টাইপিংয়ে পেয়ে যাবে, সো অসুবিধা কিছু নেই। ভালো করে শোনো, যদি এখানে না বুঝতে পারো টাইপিংয়ে পড়েও কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? কারণ কম্পাঙ্ক বুঝতে গেলে তোমাকে দুটো জিনিস আগে বোঝার দরকার। এক হচ্ছে দোলন কীভাবে ঘনীভবন এবং তনুভবনের উপর নির্ভর করে, অর্থাৎ হাউ অসিলেশন ইজ ফর্মড, কেমন করে দোলন তৈরি হয়। আর দুই, পূর্ণাঙ্গ দোলন বলতে আমরা কী বুঝি। এই দুটো জিনিস জানার দরকার, কারণ এই দুটো বিষয়ের ওপরে কম্পাঙ্ক নির্ভর করে। কম্পাঙ্কের সংজ্ঞাতেই বলা হয় যে 1 সেকেন্ডে কোনো শব্দ যতবার পূর্ণ দোলন কমপ্লিট করছে সেটাকে বলা হয় কম্পাঙ্ক। তো পূর্ণ দোলন শব্দটা আমরা যদি নাই বুঝি তাহলে কী করে বুঝবো কম্পাঙ্ক কাকে বলে। ওকে, তো সংজ্ঞায় যাওয়ার আগে ব্যাপারটা আগে বোঝো। প্রথম ছবিটা দেখো, একটা টিউনিং ফর্ক রয়েছে, এটা স্থির অবস্থায় আছে। আমি কিন্তু কম্পাঙ্কতেই আসবো, চিন্তা করার কারণ নেই কোনো। প্রথমে আলোচনা করব দোলন কী, তারপর আলোচনা করব পূর্ণ দোলন কী, তারপর আলোচনা করব কম্পাঙ্ক। তো এটা বুঝতে হলে তোমাকে এই চিত্রটা ভালো করে বুঝতে হবে। এই হচ্ছে ফর্ক, যেটা স্থির অবস্থায় আছে, ফলে এর সঙ্গে লাগোয়া যে এয়ার মলিকিউলগুলো আছে তারাও দেখো স্থির অবস্থায় আছে। এয়ার মলিকিউল মানে কি, বাতাসে ভাসমান বিভিন্ন কণা, ঠিক আছে? টিউনিং ফর্কের বাংলা কি, সুর শলাকা। কেমন দেখতে, ওয়াইয়ের মতো দেখতে হয়, দেখতেই পাচ্ছি এখানে 4খানা রয়েছে এবং এটা স্থির, বাকিগুলো ভাইব্রেট করছে, মানে কম্পিত হচ্ছে। এবং এই টিউনিং ফর্কে দুটো হ্যান্ড থাকে, একটা লেফট হ্যান্ড, একটা রাইট হ্যান্ড। সো যে কোনো একটাকে তুমি টং করে আস্তে করে মারলে এটা কম্পিত হতে আরম্ভ করে, এবং সেটাই তোমাদের দ্বিতীয় চিত্রে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ এটা কম্পিত হচ্ছে। একটু আগে আমি তোমাদের বলছিলাম যে কোনো সুর শলাকা, যেটা কিনা একটা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, তার কোনো হ্যান্ড যখন এয়ার মলিকিউলের দিকে অগ্রসর হয় তখন সেখানে কী হয়। একটু আগেই তোমাদের এই প্রশ্নটা করেছিলাম, দেখতে পাচ্ছ এখানে ঘনীভবন হচ্ছে, অ্যান্সার ওখানে ঘনীভবনই ছিল, ঠিক আছে? তো দেখতে পেলে এই যে হ্যান্ডটা, এই হ্যান্ডটা যখনই এয়ার মলিকিউলের দিকে সরে এলো ভাইব্রেট করতে করতে, তখন এখানে দেখতে পাচ্ছ কোণাগুলোর উপরও প্রেশার তৈরি করছে, মানে চাপ তৈরি করছে। তার ফলে কোণাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে এবং ঘনীভবন তৈরি হচ্ছে। বাকি পোর্শনে কিন্তু এখনও ঘনীভবন যায়নি, আস্তে আস্তে হবে। 2 নম্বর চিত্রে পরে আমার 3 নম্বর চিত্রে আসছি। এখানে দেখতে পাচ্ছ যখনই এ কাঁপতে কাঁপতে এদিকে সরে গেলে ঘনীভবন হচ্ছে, কিন্তু এ যখন কাঁপতে কাঁপতে এদিকে সরে আসছে, যেমন এইটা 3 নম্বর চিত্রে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছি এদিকে সরে গেছে, তখন সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের তৈরি হচ্ছে তনুভবন। এই দেখো এখানে তনুভবন তৈরি হচ্ছে। আবার 3 নম্বরের পরে আবার 4 নম্বর, অর্থাৎ 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে চলছে। মানে আগে যেটা অ্যানিমেশন দেখেছিলাম একটু আগে বললাম, তারই স্লো মোশন ফর্ম হচ্ছে এটা। এবার আমি এই চিত্রটা কেন বারবার বলছি, এই চিত্রটা বলার কারণ কি, দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদের বলবো বলে এই কথাটা বলছি, দোলন সম্পর্কে বলবো। তাই ক্লাস 10-এ তোমরা ফিজিক্স মুখস্থ করো, 9-এও তাই করো, 11-এ এসে ওই জন্য অনেকে খুব পস্তায়, কারণ ফিজিক্স মুখস্থ করার জিনিস না, ফিজিক্স বোঝার জিনিস, ঠিক আছে? ভালো করে বুঝবে। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ঘনীভবন হচ্ছে, তো আমি ঘ বলে লিখছি। এই জায়গায় আমাদের ঘনীভবন হচ্ছে, তো ঘ বলে লিখছি। আর এইখানে আমাদের ঘনীভবন হচ্ছে, তো ঘ বলে লিখছি, ঠিক আছে? আর নিচে আমার এইখানে আমি তোমাদের ত বলে লিখছি, কারণ এটা হচ্ছে তনুভবন। এইখানে আমাদের ত বলে লিখছি, কারণ এটা তনুভবন। এখানে আমরা ত বলে লিখছি, কারণ এটা তনুভবন। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে দোলন কাকে বলে, ঠিক আছে? দোলন কাকে বলে, দেখো দোলন বলতে বোঝায় এক ঘনীভবনের পরে তনুভবন এবং তারপর আবার ঘনীভবন, এই পুরো যে প্রসিডিওর এটাকে বলা হয় দোলন। কি বললাম, একটা ঘনীভবন হলো, তারপর একটা তনুভবন এলো, তারপর আবার ঘনীভবন এলো, ঠিক আছে? এই যে পুরো প্রসিডিওরটা চললো, অর্থাৎ বলতে পারো এক ঘনীভবন থেকে আর এক ঘনীভবনে গেল, মাঝখানে অবশ্যই একটা তনুভবন আসবে। যদি তুমি ঘনীভবন দিয়ে স্টার্ট করো, ভালো করে বুঝবে, যদি তুমি ঘনীভবন দিয়ে স্টার্ট করো, এটা 1 নম্বর সংজ্ঞা হচ্ছে। দোলনের দুটো সংজ্ঞা হয়। যদি তুমি ঘনীভবন দিয়ে স্টার্ট করো তাহলে মাঝখানে একটা তনুভবন আসবে, তারপর আবার ঘনীভবন আসবে, এইটাকে বলা হয় দোলন। এটাকে কি বলা হয়, দোলন। ইংরেজিতে বলা হয় অসিলেশন, ঠিক আছে? আর একটা সংজ্ঞা হয় দোলনের, সেটা হচ্ছে যদি তুমি তনুভবন দিয়ে স্টার্ট করো, তাহলে প্রথমে একটা তনুভবন আসবে, কারণ তনুভবন দিয়ে তুমি স্টার্ট করছো, তারপর একটা ঘনীভবন আসবে মাঝখানে, যেমনটা আগেরবার তনুভবন এসেছিলো, এবং তারপর লাস্টে একটা তনুভবন আসবে। অর্থাৎ এক তনুভবন থেকে অপর তনুভবন পর্যন্ত যে যাত্রা একটা তরঙ্গের, সেটাকে আমরা বলি দোলন। ওকে, সেটাকে আমরা কি বলি, দোলন। ক্লিয়ার হয়েছে? এক ঘনীভবন থেকে অপর ঘনীভবন পর্যন্ত যাত্রা, তাহলে এখানে একটা ঘনীভবন থেকে পরের ঘনীভবনতে একবার পূর্ণ দোলন হয়েছে, আবার এখান থেকে এইখানে গেছে,
আর একটা ঘনীভবনে গেছে, অর্থাৎ দুবার পূর্ণ দোলন হয়েছে। ঠিক আছে, ওকে। এবার যদি এটা ঘনীভবন দিয়ে মাপলাম, যদি তনুভবন দিয়ে মাপি তাও দেখবে একই হবে। এই একটা তনু থেকে অপর তনুতে গেছে, একবার তোমাদের পূর্ণ দোলন হয়েছে। এই তনু থেকে এই তনুতে গেছে, দ্বিতীয়বার পূর্ণ দোলন হয়েছে। তো আমরা যদি ঘনীভবন দিয়ে মাপি আর তনুভবন দিয়ে মাপি, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে কোনো একটা তরঙ্গের একটা নির্দিষ্ট পরিমাণ দোলনই পাবো। সেটা একবার হতে পারে বা দুবার হতে পারে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ দুবার হয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা এই টাইমটাকে 1 সেকেন্ডের টাইম ফ্রেম ধরে নিই, এই সরাকাটা কাঁপতে আরম্ভ করেছে এখান থেকে এই কম্পনের শেষ অবধি, এই পর্যন্ত, এই পুরো পোর্শনটা আমার, এই পুরো যে টাইমটা লেগেছে এটা হচ্ছে আমার 1 সেকেন্ড টাইম লেগেছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যেটা বলছি এবারে ভালো করে শুনবে। আমি প্রথমেই বলেছি ভালো করে শুনতে হবে। এই যে পুরো ব্যাপারটা হয়েছে এটাকে আমি ধরছি এটা 1 সেকেন্ড টাইম। ঠিক আছে, এটা আমার 1 সেকেন্ড টাইম। যদি এটা 1 সেকেন্ড টাইম হয় তাহলে তোমরা কি বলতে পারবে এই যে চিত্রটা আমি এঁকেছি, চিত্র অনুযায়ী এখানে কত কম্পাঙ্ক আছে বলা সম্ভব কিন্তু। ঠিক আছে, ভালো করে বুঝবে, বলা কিন্তু সম্ভব। যদি আমরা ধরে নিই এই শলাকাটা কাঁপতে আরম্ভ করেছে এবং এখানে গিয়ে স্টপ হয়েছে, এই টোটালটা 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন হয়েছে সেটাই হচ্ছে এর কম্পাঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ঘনীভবন দিয়ে মাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুবার পূর্ণ দোলন হয়েছে, কারণ এক ঘনীভবন থেকে অপর ঘনীভবন একবার পূর্ণ দোলন, সেই ঘনীভবন থেকে থার্ড ঘনীভবন আরেকবার পূর্ণ দোলন, অর্থাৎ কতবার পূর্ণ দোলন হয়েছে? দুবার। তো এই 1 সেকেন্ডের টাইম ফ্রেমে যেহেতু ঘনীভবন অনুযায়ী এই তরঙ্গটা দুবার পূর্ণ দোলন কমপ্লিট করেছে, তো আমরা বলতে পারি এই তরঙ্গটার যে কম্পাঙ্ক হবে সেটা হবে 2 হার্টজ। যেহেতু কম্পাঙ্কের একক হার্টজ, ওই জন্য আমরা বলছি 2 হার্টজ। ঠিক আছে, এবার যদি তনুভবন দিয়ে মাপি আমরা সেটাও জানি যে এক তনুভবন থেকে অপর তনুভবন পর্যন্ত একবার পূর্ণ দোলন, এবং এই তনুভবন থেকে থার্ড তনুভবন পর্যন্ত আরেকবার পূর্ণ দোলন। ওকে, আগেরবার ঘনীভবন দিয়ে মাপলাম, এবার তনুভবন দিয়ে মাপছি। যেটা পারো সেটা দিয়ে মাপতে পারো, দুটো একসঙ্গে নেওয়া যাবে না। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এইভাবে যদি আমরা মাপি দুবারই আমাদের পূর্ণ দোলন কমপ্লিট হচ্ছে, যদি এটাকে আমরা 1 সেকেন্ডের টাইম ফ্রেম ধরে নিই। ওকে, দোলন ইম্পর্টেন্ট কেন? কারণ কম্পাঙ্কের সংজ্ঞায় বলা আছে 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতবার পূর্ণ দোলন কমপ্লিট করে তাকেই বলা হয় ওই তরঙ্গের কম্পাঙ্ক। তো এই চিত্র অনুযায়ী তোমরা কি বলতে পারবে যদি এটা 1 সেকেন্ডের টাইম ফ্রেম হয়, এই ফকটা 1 সেকেন্ডের জন্য কেঁপেছে, তার ফলে এই এত কাণ্ড ঘটেছে, যদি আমরা ধরে নিই, তাহলে তোমরা কি বলতে পারবে এই চিত্র অনুযায়ী কত এর কম্পাঙ্ক হবে? এর কম্পাঙ্ক হবে 2, কারণ এই ঘনীভবন থেকে এই ঘনীভবন একবার, এই ঘনীভবন থেকে এই ঘনীভবন দুবার। যদি ঘনীভবন অনুযায়ী মাপি তনুভবন অনুযায়ী তাই। ঠিক আছে, সুতরাং আমরা এখানে বলতে পারি যে এই চিত্র অনুযায়ী এই পুরো ব্যাপারটায় 2 হার্টজ কম্পাঙ্ক উৎপন্ন হয়েছে যদি টাইম ফ্রেম 1 সেকেন্ডের হয়। ঠিক আছে, আচ্ছা পরের চিত্রে এসো তো। ঠিক আছে, একবার বলে নিই, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো কম্পাঙ্ক কাকে বলে। এবার হয়তো ক্লিয়ার হয়ে গেছে অনেকের কাছে। দেখো পরের চিত্রটা এসো তো। পরের চিত্রে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখান থেকে এখানে ঘনীভবন হয়েছে, এখান থেকে এখানে ঘনীভবন হয়েছে। ঠিক আছে, তো কবার ঘনীভবন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি দুবার ঘনীভবন হয়েছে। ক্লিয়ার হয়েছে? এটা একবার, এটা দুবার। তো যদি বলা হয় যে এটা যদি আমাদের একটা 1 সেকেন্ডের টাইম ফ্রেম হয়, এই টাইম ফ্রেমটা 1 সেকেন্ডের যদি ধরে নিই, কল্পনা করে নিই, তাহলে এই চিত্র অনুযায়ী কি বলা সম্ভব যে এই তরঙ্গের কম্পাঙ্ক কত? ইয়েস, বলা সম্ভব। একবার, দুবার, তো 2 হার্টজ। ঠিক আছে, এটা ঘনীভবন অনুযায়ী যদি আমরা মাপি। আর যদি তনুভবন অনুযায়ী মাপি তাও দেখবে 2ই হবে। এই তনুভবন থেকে এই তনুভবন একবার, এই তনুভবন থেকে এই তনুভবন একবার, অর্থাৎ টোটাল কবার কমপ্লিট হচ্ছে তনু থেকে তনু? দুবার। এই থেকে এই থেকে এই। এবার দেখো যদি এইটা অনুযায়ী বলা হয় তাহলে তুমি বলবে স্যার এখানে ঘনীভবন তো হচ্ছে, কিন্তু ঘনীভবন থেকে ঘনীভবন আর হচ্ছে না। মানে এই যে চিত্রটা দেওয়া রয়েছে, এই চিত্র যদি 1 সেকেন্ডের টাইম ফ্রেমেও হয় তাও এখান থেকে ঘনীভবন কতবার হচ্ছে বা তনুভবন কতবার হচ্ছে সেটা যেহেতু পরিষ্কার দেওয়া নেই, ফলে পূর্ণ দোলন কতবার হচ্ছে সেটা আমরা মাপতে পারবো না, যার ফলে এখান থেকে কম্পাঙ্ক বার করা সম্ভব নয়। অর্থাৎ 2 নম্বর চিত্র এবং 1 নম্বর চিত্র থেকে আমরা কম্পাঙ্ক মাপতে পারবো না, 3 এবং 4 থেকে আমরা মাপতে পারি। এত যে আলোচনা করলাম এই পুরো ব্যাপারটা আমি একটু পরে তোমাদের প্রিন্ট আউটে রেখেছি, মানে টাইপিংয়ে রেখেছি। ঠিক আছে, চলো সেটা একটু পড়ে নেবো। দেখো আগে আমি যেটা চিত্রের মাধ্যমে রেখেছিলাম সেটাই আমি এখানে কথায় রেখেছি তোমাদের, এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে বুঝবে। কম্পাঙ্ক বলতে বোঝায় কোনো ঘটনা কত দ্রুততার সাথে হচ্ছে। ঠিক আছে, কত দ্রুত এটা মাপতে আমরা একটি নির্দিষ্ট টাইম বা সময় ব্যবহার করি। উদাহরণ হিসাবে আমি রেখেছি, দেখো মক টেস্টে তুমি কত দ্রুত উত্তর করতে পারছো সেটা নির্ভর করে তুমি 1 মিনিটে কতগুলো অ্যান্সার সঠিক করছো।
তুমি জানো যখন মক টেস্ট দাও তখন তুমি দেখে নাও যে 1 মিনিটে তোমার কতগুলো অ্যান্সার সঠিক হচ্ছে, তত দ্রুত তুমি উত্তর করতে পারছো। কারণ তুমি যদি ভুল উত্তর দাও 1 মিনিটে, তাহলে সেটা তো ভুলই হচ্ছে, সেটা তো অ্যান্সার হিসেবে গণ্য হবে না। তো কত দ্রুত সেটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ব্যবহার করি। অর্থাৎ 1 মিনিটে কতগুলো অ্যান্সার আমার সঠিক হচ্ছে, সেটা হচ্ছে আমার মক টেস্টে কত দ্রুত আমি উত্তর করতে পারছি সেটা মাপতে আমি ব্যবহার করছি। ঠিক তেমনই কম্পাঙ্কও কিন্তু কত দ্রুততার সাথে কোনো জিনিস হচ্ছে সেটাই হচ্ছে আমার মাপা। এখন কত দ্রুত মাপতে আমি সময় ব্যবহার করি, এটাই বলেছে শব্দের কম্পাঙ্কের ক্ষেত্রে এই সময়টা হলো 1 সেকেন্ড। মক টেস্টের ক্ষেত্রে তুমি 1 মিনিটে কতগুলো হচ্ছে সেটা মাপো, শব্দের ক্ষেত্রে আমরা 1 সেকেন্ড কথাটা ব্যবহার করি, অর্থাৎ সময়টা হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন সম্পন্ন হচ্ছে সেটাই হচ্ছে ও নির্দিষ্ট শব্দের কম্পাঙ্ক। ওকে, এবার দোলন কাকে বলা হয় সেটা এখানে রয়েছে। যদি 1 সেকেন্ডে 2বার পূর্ণ দোলন সম্পূর্ণ হয় তাহলে শব্দের কম্পাঙ্ক হচ্ছে 2 হার্টজ। ওকে, আশা করি বুঝতে পারছি। একটু আগে আমি তোমাদের বলেছি 2বার হলে 2 হার্টজ, 3বার হলে 3 হার্টজ, কিন্তু সেটা 1 সেকেন্ডে হতে হবে। 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন সেটাকে আমরা বলছি শব্দের কম্পাঙ্ক। এখন পূর্ণ দোলন কাকে বলা হয়? এক ঘনীভবন থেকে তার পরের ঘনীভবন পর্যন্ত একবার যাত্রা, বা এক তনুভবন থেকে ঠিক তার পরের তনুভবন পর্যন্ত একবার যাত্রাকে পূর্ণদোলন বলা হয়। ঠিক আছে, মানে একবার পূর্ণদোলন। একবার যাত্রা করলে একবার পূর্ণদোলন, যদি 2বার যাত্রা করে 2বার পূর্ণদোলন, 3বার করলে 3বার। কিন্তু যে কোনো একটাকে বলবো, হয় ঘনীভবন থেকে ঘনীভবনকে নেবো অথবা তনুভবন থেকে তনুভবনকে নেবো, দুটোকে একসঙ্গে নিলে কিন্তু হবে না। ঠিক আছে, সংজ্ঞায় এটা বলা হচ্ছে। যেহেতু শব্দ চলাচল মাধ্যমের ঘনত্বের পরিবর্তনের উপর নির্ভর করে। দেখো এই যে ঘনীভবন আর তনুভবন কথাটা ঘনত্বের উপর বেস করেই এসছে। ঘন হয়ে গেলে তাকে আমরা ঘনীভবন বলছি, ঘনত্ব কমে গেলে তাকে তনুভবন বলছি। সো মাধ্যমের যে চলাচল মানে শব্দের যে চলাচল সেটা মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। ওকে, তো এই পুরো ব্যাপারটা আমি তোমার এখানে কনসাইজ উপায়ে রেখেছি। এর ওপর প্রশ্ন আছে, আরও প্রশ্ন করলে আরও ক্লিয়ার হবে। চিত্রের মাধ্যমে দেখালাম, ক্লিয়ার হলো, বলে দিলাম আরও ক্লিয়ার হলো। এমসিকিউ করবে, দেখবে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। চলো এমসিকিউতে। আচ্ছা 14 দাগ, টাইমার আমি চালু করে দিচ্ছি। একটি পূর্ণাঙ্গ দোলন বলতে নিচের কোনটিকে বোঝানো হয়? টাইম স্টার্টস নাও। এক ঘনীভবন থেকে আর এক ঘনীভবন পর্যন্ত মানের পার্থক্য, এক তনুভবন থেকে আর এক তনুভবন পর্যন্ত মানের পার্থক্য, দুটোই নাকি কোনোটাই নয়। এটা অ্যাকচুয়ালি এলপিতে পড়ার প্রশ্ন, যদিও এলপিতে অপশানগুলো একটু অন্যরকমের ছিল, সেগুলো থেকে বাংলা করেছি, সো অপশানগুলো একটু চেঞ্জ হয়েছে। আশা করি বুঝতে পারছো। 20 সেকেন্ড টাইম দিচ্ছি আমি, নিজেরা স্টার্ট করো। এতটা বোঝানোর পর আশা করি 20 সেকেন্ড লাগার কথা না, 5 সেকেন্ডে উত্তর আসার কথা। দুটোই হবে। ঠিক আছে, আমি এতক্ষণ ধরে তো এটাই তোমাদের বোঝালাম যে দুটোই উত্তর হবে। ঠিক আছে, তো অ্যান্সার উইল বি দিস। কেন? যারা বুঝতে পারোনি তারা আরেকবার এর আগে যা আলোচনা করলাম সেটা একবার দেখে নাও। ঠিক আছে, 15 দাগে চলো। 15 দাগে একটা নিউমেরিক্যালস রয়েছে। ইনফ্যাক্ট এখান থেকে নিউমেরিক্যালস তোমাদের স্টার্ট হচ্ছে, আগে সব থিওরির উপর এমসিকিউ ছিল। চলো নিজেরা একবার ট্রাই করো। একটি কম্পনশীল বস্তু 2 সেকেন্ডে 40 বার পূর্ণ দোলন সম্পন্ন করে, বস্তুটির কম্পাঙ্ক কত? যারা সূত্র নিয়ে ব্যবহার করবে তারা সূত্র ভুলে গেলে উত্তর ভুলে যাবে, তারা উত্তর দিতে পারবে না। কিন্তু তোমাদের আমি যে বুঝিয়ে দিয়েছি তার উপর বেস করে তোমাদের আশা করি কোনো সূত্রের দরকার নেই, তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে। চলো অ্যান্সার দাও নিজেরা, 15 সেকেন্ড টাইম দিচ্ছি। একটা কম্পনশীল বস্তু 2 সেকেন্ডে 40 বার পূর্ণ দোলন কমপ্লিট করছে। আমি কিন্তু 1 সেকেন্ড কথাটা ইউজ করেছিলাম, মনে করে দেখো, যখন আমরা কম্পাঙ্ক ইউজ করছি। তো প্লেন ঐকিক নিয়ম করো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো 20 সেকেন্ড টাইম দিচ্ছি। প্লেন ঐকিক নিয়ম। ওকে, হিন্টসগুলো আশা করি ধরতে পারছো। ওকে, 20 সেকেন্ড ইজ ওভার। কিচ্ছু করার দরকার নেই, সিম্পল দেখো তুমি 2 সেকেন্ডে, ভালো করে দেখো, 2 সেকেন্ডে 40 বার। আমাদের কি দরকার? 1 সেকেন্ডে কত? অলওয়েজ মনে রাখবে কম্পাঙ্কের জন্য 1 সেকেন্ড। এখানে যদি 2 মিনিটে 40 বার দেয় তো ওই মিনিটটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তারপরেই আমরা 1 সেকেন্ড দিয়ে মাপতে পারবো কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতবার। তো ডেফিনেটলি 40/2 অর্থাৎ 20। তাহলে অ্যান্সার আমাদের এখানে কী হবে? 20 হার্টজ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার আমাদের কী হবে? 20 হার্টজ। এই যে দেখো বেরিয়ে গেল। আর কম্পাঙ্কের একক তো হার্টজ, সো অ্যান্সার আমাদের এটা হবে। ওকে, কত ইজি ভাবো। অ্যাকচুয়ালি এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন, কোনোভাবে স্লাইডে লিখতে ভুল হয়েছে। চলো নেক্সট আমরা 16 দাগে যাবো। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটা এনসিইআরটির প্রশ্ন এবং খুবই জবরদস্ত প্রশ্ন, এক লাইনের প্রশ্ন, কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি পারবে না। আগে যা বোঝালাম সেটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম কণা কিন্তু এক জায়গা থেকে অন্যত্র যায় না, সে নড়াচড়া করে আবার সেম জায়গায় ফিরে আসে। কোনো জিনিস যখন এ বিন্দু থেকে স্টার্ট হচ্ছে তার যাত্রা, আবার বি বিন্দু পর্যন্ত গেল, ঠিক আছে, আবার পুনরায় বি থেকে রিটার্ন করে এতে ফিরে আসছে। সাপোজ ধরো কোনো জিনিস সে কী করছে, সে বি থেকে রিটার্ন করে আবার এতে ফিরে আসছে। প্রথমে সে এ থেকে বিতে গেল, আবার বি থেকে সে রিটার্ন করে এতে ফিরে আসছে। আমরা জানি এরকম ক্ষেত্রে স্মরণ আমাদের শূন্য হয়, এরকম ক্ষেত্রে স্মরণ আমাদের কী হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ তার স্মরণ কাকে বলে?
কোনো জিনিসের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে দূরত্বকে সরণ বলে। কোনো জিনিস যেটা এ থেকেই শুরু হচ্ছে আবার ঘুরে এতে চলে আসছে, তার মানে তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে দূরত্ব কত হলো? 0 হলো, কারণ এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে এই পয়েন্টে এসে থামছে, এক্ষেত্রে সরণ আমাদের কী হয়? 0 হয়। সরণের ইংরাজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা এনসিইআরটির প্রশ্ন। ওই প্রশ্নটায় বলা ছিল যে ইফ ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইন 2 সেকেন্ড ইজ 0 দেন হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি। যদি 0 হয় প্রতি 2 সেকেন্ডে কোনো কণার সরণ, তাহলে কম্পাঙ্ক কত হবে? এবার নিজেরা এর ওপর বেস করে একটা অ্যান্সার দাও। ঠিক আছে, একটা কি তোমাদের আমি তুলে দিচ্ছি, একটা হিন্টস বলে দিচ্ছি। সরণ 0 হওয়া মানে কোনো কণার কম্পনের ক্ষেত্রে, শব্দ তরঙ্গের কম্পনের ক্ষেত্রে কোনো কণার সরণ, যেটা এখানে পরিষ্কার বলা আছে, কোনো কণার সরণ যদি 0 হয়, ঠিক আছে, নির্দিষ্ট গিভেন টাইমে, তার মানে সেক্ষেত্রে মনে রাখবে একটা কমপ্লিট অসিলেশন হচ্ছে, মানে একটা পূর্ণ দোলন কমপ্লিট হচ্ছে। সরণ 0 মানে কি? পূর্ণ দোলন কমপ্লিট। ঠিক আছে, পূর্ণ দোলন কমপ্লিট। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এবার নিজেরা একবার অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আমি এখানে তোমাদের টাইমার অন করে দিলাম। ঠিক আছে, 15 সেকেন্ড টাইম পাবে এটাকে অ্যান্সার করার জন্য। এইভাবে যদি টাইমার ধরে প্র্যাকটিস করো, বাড়িতেও যদি করো, তাহলে খুব সুবিধা হয়। ঠিক আছে, নিজেরা টাইমার প্র্যাকটিস করতে পারো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। স্টপওয়াচ চালিয়ে প্র্যাকটিস করতে পারো। ওকে, 15 সেকেন্ড ইজ ওভার। দেখো এখানে বলেছে, আমি কি হিন্টস দিলাম সেটা ভালো করে বুঝতে হবে। সরণ 0 মানে একবার পূর্ণ দোলন কমপ্লিট। কবার পূর্ণ দোলন কমপ্লিট এটাও বলে দিচ্ছি, একবার, 1, একটি 1। ঠিক আছে, 1 পূর্ণ দোলন, একটি পূর্ণ দোলন কমপ্লিট। একবার পূর্ণ দোলন কমপ্লিট মানে কি হচ্ছে ভালো করে বোঝো। একবার পূর্ণ দোলন কমপ্লিট কত সময়? 2 সেকেন্ড সময়। তাহলে 2 সেকেন্ডে ও একবার পূর্ণ দোলন কমপ্লিট করছে। তাহলে 1 সেকেন্ডে ও কতবার পূর্ণদোলন কমপ্লিট করবে? 1/2 বার পূর্ণদোলন কমপ্লিট করবে, মানে 0.5। আর 1 সেকেন্ডে যেটা কমপ্লিট করে তাকে আমরা কি বলি? কম্পাঙ্ক বলি। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 0.5 হার্টস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এখান থেকে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো অ্যান্সার আমাদের কী হলো? ডি হলো। তাহলে এখানে মনে রাখার মতো ব্যাপার কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সরণ যদি 0 হয়, কম্পাঙ্কের প্রশ্নে সরণ যদি বলে দেয় 0 এবং একটা টাইম যদি দিয়ে দেয়, তাহলে বুঝবে সরণ 0 মানে একবার পূর্ণ দোলন কমপ্লিট করছে। তো এই 2 সেকেন্ডে একবার পূর্ণ দোলন কমপ্লিট করে, তাই না? 2 সেকেন্ডে একবার পূর্ণ দোলন কমপ্লিট করে। তাহলে 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন কমপ্লিট করবে? 0.5 বার। আর 1 সেকেন্ডে যতবার করে সেটাকে আমরা কম্পাঙ্ক বলি। এতবার একটু আগে বারবার বুঝিয়েছি। তো 1 সেকেন্ডে যেটা করছে সেটাকেই তো আমরা কম্পাঙ্ক বলছি। তো অ্যান্সার আমাদের কী হবে? 0.5 হার্টস। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্নে। পরের বার দেখো কি বলেছে, এটা ইজি প্রশ্ন। একটি সুরশলাকার গায়ে 200 সংখ্যাটি লেখা আছে, এটি কি উল্লেখ করে? এটা খুব টাফ প্রশ্ন নয়। চলো আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা বলো। একটা সুরশলাকা আছে, তার গায়ে 200 লেখা আছে। তো সুরশলাকার কাজ যা, ঠিক আছে, সেটাই তো লেখা থাকবে এখানে। ওকে, 10 সেকেন্ড আপ। সুরশলাকার কাজ হচ্ছে কম্পাঙ্ক তৈরি করা। অ্যাকচুয়ালি সুরশলাকার গায়ে আস্তে করে টং করে আঘাত করতে হয়, তাহলে কী হয়? ও কম্পন করতে আরম্ভ করে এবং এর ফলে কী হয়? একটা কম্পাঙ্ক মাপা যায়। সুরশলাকা বলতে পারো টু প্রডিউস ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো বা শব্দ তৈরি করার জন্যই এটাকে ব্যবহার করা হয়। এটা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। তো এর গায়ে যেটা লেখা থাকে সেটা কি? মনে রাখবে, এর গায়ে যেটা লেখা থাকে সেটা অ্যাকচুয়ালি কম্পাঙ্ক। এখন দেখো প্রশ্নটা কেমন করে এনসিইআরটি দিয়েছে, খুব দারুণ প্রশ্ন, এনসিইআরটির প্রশ্ন। অনেকেই জানো, যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা সবাই জানো এটাকে কম্পাঙ্ক বলে, কিন্তু তার যদি বি অপশানটা সে যদি খেয়াল না করে, এ আর বি এর মিনিং সেম। এতে লেখা রয়েছে কম্পাঙ্ক আর বিতে লেখা রয়েছে 1 সেকেন্ডে এটি কতবার কম্পিত হবে। তো এইটাকেই তো কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডে কোনো জিনিস কতবার কম্পিত হচ্ছে তাকে তো আমরা কম্পাঙ্ক বলি। তো অ্যান্সার কিন্তু ডি হবে। বোথ এ অ্যান্ড বি কিন্তু অ্যান্সার হবে এখানে। রেলও এই ধরনের উত্তর দিতে, মানে প্রশ্ন দিতে পছন্দ করে। অর্থাৎ এমনভাবে প্রশ্নটা দিয়ে দেবে যে দ্বিতীয় অপশানটা দেখবেই না, সে কম্পাঙ্ক অ্যান্সার করে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে, কারণ এখানে ডি অপশানটা রয়েছে, বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার হয়েছে? তো অ্যান্সার কিন্তু এখানে হবে ডি। চলো নেক্সট পরের প্রশ্ন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, 18 দাগ। বলেছে একটি তরঙ্গের পর্যায়কাল কত হবে যদি কম্পাঙ্ক 50 হয়? ঠিক আছে, এখন পর্যায়কাল কাকে বলে সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। পর্যায়কালকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, জাস্ট মিনিট, ইয়েস। পর্যায়কালকে আমরা কি করি? টি দিয়ে রিপ্রেজেন্ট করি, টি দিয়ে। এটা মানে কি? যে একবার পূর্ণ দোলন, ঠিক আছে, একবার পূর্ণ দোলন কমপ্লিট হতে কত সময় লাগছে, কত সময় লাগছে। ঠিক আছে, তো তাহলে তুমি পর্যায়কাল বলতে কী
একবার পূর্ণ দোলন কমপ্লিট হতে কত সময় লাগছে। কম্পাঙ্ক বলতে তুমি কি বোঝো, 1 সেকেন্ডে কতবার কম্পন হয়, মানে 50 বার কম্পন হচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে। একবার কম্পন হতে কত সময় লাগে তাকেই তো আমরা পূর্ণ দোলন বলি। তাহলে 1/50। অ্যান্সার আমরা কী পাচ্ছি, অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি 0.02, এত হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমাদের উত্তর আমাদের কী হবে, এত সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এটা তোমাদের এনসিইআরটির প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন এটা। দেখো এর একটা ফর্মুলাও হয়, সেটাও তোমাদের বলে দিই, যাদের এসব মাথায় ঢুকবে না তারা সিম্পলি ফর্মুলা ইউজ করবে। কি ইউজ করবে, তারা ইউজ করবে 1/, মনে রাখবে 1/, কম্পাঙ্ক, এইটা ইউজ করবে, তাহলেই উত্তর বেরিয়ে যাবে তোমাদের। 1/, কম্পাঙ্ক, ঠিক আছে, ইকুয়াল টু তোমাদের হয় পর্যায়কাল, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, 1/, কম্পাঙ্ক ইকুয়াল টু তোমাদের কী হয়, পর্যায়কাল। তো 1/50 করে দাও, এই যে এইটা 1/50 করে দাও, তো এখানে অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ওকে, সেম ফর্মুলা, বাট যাদের মাথায় ঢুকছে না তাদের জন্য বললাম। চলো 19 দাগটা অ্যান্সার দাও। একটি সুরশলাকা 480টি পূর্ণ কম্পনে শব্দ কত দূর যাবে যদি শলাকাটির কম্পন 60 হার্টজ হয় এবং বাতাসের শব্দের বেগ 40 মিটার পার সেকেন্ড হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলে পড়তে পারে, ইনফ্যাক্ট এমন ধরনের প্রশ্ন পড়েওছে, এক্সাক্ট প্রশ্ন পাইনি বলে এনসিইআরটি থেকে তুলে দিয়েছি। একটি সুরশলাকার 480টি পূর্ণ কম্পনে শব্দ কত দূর যাবে যদি শলাকাটির কম্পন হয় 60 হার্টজ, ঠিক আছে, 60 হার্টজ যদি হয়, কত হয় 60 হার্টজ, আর বাতাসের শব্দের বেগ যদি হয় 40, ঠিক আছে। তো কি করব, কিছু নয়, বেসিক্যালি কি করতে হয়, 480 ইন্টু 40/60 করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। মানে কি বুঝলাম, মানে যেটা বললাম সেটা হচ্ছে কম্পন, মানে কম্পাঙ্ক যেটা তোমাদের দেওয়া হবে, কারণ পূর্ণ কম্পন বলেছে, তো বা তুমি কম্পন ধরে নাও, এটা তুমি কম্পন ধরে নাও, ঠিক আছে, কম্পন ধরে নাও, কম্পন ইন্টু বেগ বাই কম্পাঙ্ক, এইটা করলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। আমি এটাতে আর কোনো টাইম লাগাইনি, জানি অনেকেই পারবে না এটা, ঠিক আছে। কম্পন ইন্টু বেগ বাই কম্পাঙ্ক, এটা করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো এখান থেকে তুমি কী পাচ্ছ, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 160, ঠিক আছে, কারণ 3 × 48, ঠিক আছে, আর 160 ইন্টু 2 মানে তোমাদের হচ্ছে 320, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, 320 মিটার তোমাদের যাবে এটা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, অর্থাৎ এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সিম্পল ফর্মুলা তোমাদের লাগিয়ে দিলাম, তোমরা ইউজ করলে অ্যান্সার বের করলে, ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে আমাদের সিম্পল ফর্মুলা, কি কম্পন ইন্টু বেগ বাই কম্পাঙ্ক। যখন এরকম প্রশ্ন দেবে তখন এটাকে ইউজ করবে, যে শব্দ কত দূর যাবে, এটা করলে কি বেরোবে, এটা করলে যেটা বেরোবে সেটা ডিস্ট্যান্স বেরোবে। দেখতে পেলে এখানে ডিস্ট্যান্সই বেরোলো 320 মিটার, মানে আমাদের কী বেরোলো, ডিস্ট্যান্স বেরোলো, ঠিক আছে। দেখতে পেলে আমার কী বেরোলো, আমার এখানে ডিস্ট্যান্স বেরোলো। ওকে, চলো 20 দাগে যাবো। পরের প্রশ্নটা সম্পূর্ণ তোমাদের কনসেপচুয়াল, যদি কনসেপ্ট না বোঝো তাহলে পারবে না। যে কনসেপ্ট একটু আগে বুঝিয়েছি নিজেরা অ্যান্সার দেওয়ার ট্রাই করো। ওপরে চিত্র অনুযায়ী 1 সেকেন্ডে কম্পাঙ্ক কত হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে যদি টাইম ফ্রেম 1 সেকেন্ড হয় তাহলে কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে। 3, 2, 4 হার্টজ নান বলে দিয়েছে। চলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নিজেরা। এরপর আরও নিউমেরিক্যালস আছে, চিন্তা করার কারণ নেই। 25 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, এবার আমি কথা বলবো, তোমরা চুপ করে থাকবে, ঠিক আছে। দেখো, দেখতে পাচ্ছ যে কতবার, দেখো এখান থেকে সি একবার পূর্ণ দোলন, এখান থেকে সি দ্বিতীয়বার পূর্ণ দোলন, এবং তারপর আমি দেখতে পাচ্ছি এখান থেকে সি তৃতীয়বার পূর্ণ দোলন। যদি তুমি সি অনুযায়ী ধরো, মানে ঘনীভবন অনুযায়ী ধরো, সি মানে কম্প্রেশন মানে ঘনীভবন অনুযায়ী ধরো, তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 বার 2 বার 3 বার পূর্ণ দোলন কমপ্লিট হচ্ছে, এবং টাইম ফ্রেম 1 সেকেন্ড দেওয়া আছে, সে অ্যান্সার উইল বি 3 হার্টজ। এবার তোমার যদি মনে হয় না স্যার আমি সি অনুযায়ী না করে আর অনুযায়ী করবো, তাহলে দেখো একবার রেয়ার ফ্র্যাকশন হচ্ছে মানে তনুভবন হচ্ছে, আরেকবার রেয়ার ফ্র্যাকশন হচ্ছে তনুভবন হচ্ছে, আরেকবার রেয়ার ফ্র্যাকশন হচ্ছে মানে তনুভবন হচ্ছে, যেমন আর দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3 তিনবার, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 3 হার্টজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এই 20টা প্রশ্ন করে তোমাদের কেমন লাগছে বলো? শব্দ সম্পর্কে কনফিডেন্স পাচ্ছ? এতটা বড় ক্লাস হয়েছে, 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। আরও ক্লাস আছে, এর আরও পার্ট এখানে অ্যাড আছে, আরও দেখতে পাচ্ছ ক্লাসটা চলছে, তো কেমন লাগছে বলো ক্লাসটা করে? দেখো এমসিকিউ আছে, তোমাদের নিউমেরিক্যালস আছে, তথ্য আছে, থিওরি আছে, সব মিলিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি। ওকে, এই ধরনের ক্লাস বারবার পেতে যদি চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো,
আর এরকম নিউমেরিক্যালস তো আমি প্রচুর করিয়েছি, আমার ইনফ্যাক্ট নিউমেরিক্যালসের আমাদের প্লেলিস্টও রয়েছে, সেই প্লেলিস্টে তোমরা যেতে পারো। নিচে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেখো টোটাল প্লেলিস্ট সব দেওয়া আছে জেনারেল সায়েন্সের। যে কোনো প্লেলিস্ট ক্লিক করো, এবার নিউমেরিক্যালসের প্লেলিস্টটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি। ওকে, আর চলো এরপর আমরা 21 দাগে যাবো। তার আগে যদি কিছু থিওরি আলোচনা করার থাকে করে নেবো। ওকে, একটু ব্রেক নিয়ে নাও, আমি একটু জল খেয়ে নিই। পরের প্রশ্ন দেখো, বলছে যদি একটি মাধ্যমে শব্দের বেগ 440 মিটার পার সেকেন্ড হয় এবং কম্পাঙ্ক যদি 220 হার্টজ হয়, তাহলে ওই মাধ্যমে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? টাইমার দিচ্ছি না, নিজেরা ট্রাই করো, পরেরটায় টাইমার হবে। ঠিক আছে, আমি টাইমারটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম ভুল করে। চলো পরের প্রশ্নের উত্তর দাও, আমি তার মধ্যে টাইমার এনে নিচ্ছি। যদি একটি মাধ্যমে শব্দের বেগ 440 মিটার পার সেকেন্ড হয় এবং কম্পাঙ্ক যদি 220 হার্টজ হয়, তাহলে ওই মাধ্যমে শব্দের তরঙ্গের বেগ দৈর্ঘ্য কত? দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দৈর্ঘ্য কী করে বার করো। মনে রাখতে হবে দৈর্ঘ্যকে আমরা কী দিয়ে প্রকাশ করি, একটু আগে বলছিলাম লামডা দিয়ে প্রকাশ করি। যাই হোক, আমি এখানে তরঙ্গ দৈর্ঘ্য বলেই লিখছি, লামডা টামডা অত লিখছি না। তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু, ঠিক আছে, যেটা হয় সেটা হচ্ছে বেগ বাই কম্পাঙ্ক। ঠিক আছে, বেগ বাই কম্পাঙ্ক। শুধু দেখে নেবে, এই ফর্মুলাটা মনে রাখবে, এটা দিয়ে এরপর আরও অনেক প্রশ্ন আছে। তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু কি? বেগ বাই কম্পাঙ্ক। তো তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু বেরিয়ে যাবে আমাদের বেগ কত, আমাদের 440। দেখে নেবে এটা মিটার পার সেকেন্ডে আছে কিনা। বেগটা অনেক সময় কিলোমিটার পার আওয়ার্সে দেওয়া থাকে, ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এটা 440 মিটার পার সেকেন্ডেই আছে, তো ওকে। কারণ আমরা এখানে সব যা করি সব মিটার পার সেকেন্ডে করি। মনে রাখবে বাই ডিফল্ট সাউন্ডের ক্ষেত্রে যা হয় সব মিটার পার সেকেন্ডে হয়। যদি দেওয়া থাকে তো ওকে, না দেওয়া থাকলে কী করতে হবে, আমাকে কনভার্ট করে নিতে হয়। তো এটা একটা কাটাকুটি করে অ্যান্সার পেয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ 2 আসছে, তো অ্যান্সার আমাদের কী হবে? 2 কিসে থাকবে? মিটারে আসবে অ্যান্সার। ওকে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন। চলো পরেরটার অ্যান্সার দাও। 15 সেকেন্ড টাইম দিলাম, টাইম স্টার্টস। বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে কোনো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে যদি কম্পাঙ্ক সেই মুহূর্তে 256 হার্টজ হয়? এখানেও দেখতে পাচ্ছ মিটার পার সেকেন্ড দেওয়াই আছে, সো ওকে, কোনো প্রবলেম নেই। নিজের একবার ট্রাই করো। ঠিক আছে, চলো 20 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজে একবার ট্রাই করো। যা ফর্মুলা বলেছি সেম একই ফর্মুলা কাজ করবে। 20 সেকেন্ড ইজ ওভার। চলো 25 সেকেন্ড টাইম দিচ্ছি। ইয়েস, বন্ধ করলাম টাইমার। দেখো কিছুই নয়, একটু আগে বলেছি যে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, এটা দুবার লিখে দিলাম, এর পরের বার ডিরেক্টলি করবো যদি এরকম কোনো অঙ্ক পাই। কি হয়? বেগ বাই কম্পাঙ্ক। জাস্ট এই ফর্মুলা ইউজ করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে তরঙ্গ দৈর্ঘ্যই বার করতে বলে, তবে তিনটের মধ্যে যে কোনো একটা বার করতে বলতে পারে, তবে অপর দুটো দেওয়া থাকবে। তো এখানে আমাদের বেগ কত হচ্ছে? 340। ঠিক আছে, আর এটা কত হচ্ছে? 256। ওকে, এটা একটা কাটাকুটি করো। 17 দিয়ে যদি আমি করি তাহলে 86 আসছে, আচ্ছা যাচ্ছে না। তো আমরা এখানে 2 দিয়ে কাটাকুটি করি। চলো 170, এখানে আসছে আমাদের 128। এটাকে আরও যদি কাটো, কেন জানি না মনে হচ্ছে আমার কাটাকুটি যাবে 17 দিয়ে। ঠিক আছে, 48, তাই না? 8 7 56, 7 28, না চলো ঠিক আছে 2, এটা তোমাদের 2 6 2 8 16, 2 5, আর এখানে তোমাদের 6, এটা তোমাদের 4। তো 85/64। ঠিক আছে, 85/64। ওকে, যদি ভাগ করো, আমি আর কারিগর দিকে যাচ্ছি না, প্লেন ভাগ করছি। 64 1 64, এখানে তোমাদের 1, এটা 2, পয়েন্টের জন্য একটা শুনলো, হ্যাঁ 3, 1.3। আচ্ছা অ্যাকচুয়ালি দেখো এখানে অপশানে আমার ভাগ করার দরকারও ছিল না। আমি দেখতে পাচ্ছি 85/64, তো প্রথমে আমার একই হবে ভাগ করলে, তো একটাতেই আমার 1 আছে, তো এটা আমার অ্যান্সার হবে। এটা আমি এতটা টাইম নিলাম কারণ আমি অপশানের দিকে তাকাইনি, তাই জাস্ট অপশানের দিকে তাকালে আমি আর এত কিছু করতাম না। আমি দেখতেই পাচ্ছি, ভালো করে দেখো, অপশানের দিকে তাকালে আমার কোনো এত কাসুন্দি ঘাটার দরকারও ছিল না। কেন দরকার ছিল না দেখো বলে দিই। তুমি দেখতে পাচ্ছ আমার বেগ কত, কীভাবে শর্টকাট ক্যালকুলেশন করবে সেটাও একটু বলে দিই। এসব জিনিস থাকলে না অপশানের দিকে তাকিয়ে থাকতে, আমি খেয়াল করিনি অপশানটা। তুমি দেখতে পাচ্ছ বেগ হচ্ছে আমাদের 340, আর আমি নিচে 256 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে দেখো কাটাকুটি করাও দরকার নেই। 340কে 256 যদি ভাগও করি আমি, তাহলে প্রথমে আমার 1 ঘর যাবে, তারপর আমার সামথিং হবে। তাহলে এখানে 1 পয়েন্ট সামথিংটা একটা দিয়ে আছে, তো এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, সো আই ডোন্ট নিড টু ক্যালকুলেট ফার্দার, আমার আর ক্যালকুলেট করার দরকার নেই। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরেরটায় যাবো। আচ্ছা পরের প্রশ্ন দেখো, দারুণ প্রশ্ন, রেলওয়ে জেইতে প্রশ্ন, পড়া প্রশ্ন, তবে এটা এনসিইআরটিরই প্রশ্ন। বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং জলে শব্দের বেগ 1445 মিটার পার সেকেন্ড
যদি জলের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার হয় তাহলে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। মানে এখানে তোমাদের একটা কম্পারেটিভ স্টাডি করতে বলেছে, বাতাসে এই দেওয়া আছে, জলে এই দেওয়া আছে, যদি জলে এটা হয় তাহলে বাতাসে কত, কম্পেয়ার করতে বলেছে। এবার দেখো এখানে যে কনসেপ্টটা কাজ করবে সেটা একটু বলে দিই, তারপরে আমি টাইমার চালু করে দেবো। সেটা হচ্ছে কম্পাঙ্ক কিন্তু স্ট্যান্ড বাই হয়। কম্পাঙ্ক হচ্ছে জলে থাকুক আর বাতাসে থাকুক, কম্পাঙ্ক কিন্তু একটাই আসবে। জলেও যা কম্পাঙ্ক হয় কোনো নির্দিষ্ট শব্দের, বাতাসেও তাই কম্পাঙ্ক হয়। ক্লিয়ার হলো? টাইমার স্টার্টস নাও। কী করবে, এটা হিন্ট দিয়ে দিলাম এই কারণে, জলের দেখো বেগ দেওয়া রয়েছে, জলের দেখো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এটা থেকে কম্পাঙ্ক বার করো, বার করে বাতাসের টাইপ ইনপুট করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, ছোটো করে হিন্টস আমি দিয়ে থাকি তোমাদের সুবিধার্থে। 20 সেকেন্ড টাইম দেবো, নিজে ট্রাই করো। চলো 25 সেকেন্ড টাইম দিচ্ছি। জলের বেগকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও, কম্পাঙ্ক পেয়ে যাবে, সেটাকে পুট করো, পেয়ে যাবে। ওকে চলো, আমিও তাই করব। ঠিক আছে, আমার মাথায় ভূত চাপ নিয়ে যে আমি অন্য কিছু করব, আমি এটাই করব যা আমি বললাম। আমি কি করব, আমি দেখতে পাচ্ছি যে জলের আমার দেখো বেগ দেওয়া রয়েছে। আমি একটু আগে তোমাদের বলেছি যে 3টে কথা আমি লিখছি বারবার, একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, 2 হচ্ছে তোমার বেগ, বেগটা মিটার পার সেকেন্ডে থাকতে হবে, আর কম্পাঙ্ক। এই 3টে কথাই তো আমি এতক্ষণ পর্যন্ত লিখছি। আমি তোমাদের বারবার বলছি এই 3টে কথার মধ্যে 2টো কথা যদি দেওয়া থাকে তাহলে তৃতীয়টা বার করা যাবে। যদি তরঙ্গ দৈর্ঘ্য আর বেগ দেওয়া থাকে কম্পাঙ্ক বেরিয়ে যাবে, যদি কম্পাঙ্ক আর বেগ দেওয়া থাকে তরঙ্গ দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের দেখো জলের ক্ষেত্রে এটা যেটা আমি করছি এটা আমি জলের জন্য করছি, কারণ জলের ক্ষেত্রে আমি করতে পারবো, বাতাসেরটা নিতে পারবো না, কারণ বাতাসের 2টো মিসিং। দেখো বাতাসের কম্পাঙ্ক দেওয়া নেই, তুমি ভালো করে দেখো তো এখানে বাতাসে অনলি একটা জিনিস দেওয়া, যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে আমার 3টের মধ্যে 2টো দেওয়া থাকতে হবে। বাতাসের বেগ ছাড়া আর কিছু দেওয়া আছে? না, দেওয়া নেই। বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যটা তো বাড়ি করতে বলেছে, তার মানে জলের দেখো 2টো পয়েন্ট দেওয়া আছে, জলের বেগ দেওয়া আছে আর জলের দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। অর্থাৎ আমি 2টো অ্যাপ্লাই করে এখানে আমি কী করতে পারবো, আমি কম্পাঙ্ক বার করতে পারবো। তো তরঙ্গ দৈর্ঘ্য কত আমি দেখতে পাচ্ছি জলের ক্ষেত্রে 8.5, এটাও মিটারে আছে, সো প্রবলেম নেই কোনো। আর বেগ কত আমি দেখতে পাচ্ছি 1445, আর কম্পাঙ্ক তো তলাতে আছে কম্পাঙ্কের মতো। ঠিক আছে, এখান থেকে আমি দেখো আমি কাটাকুটি করে অ্যান্সার বার করবো। আমি যদি কাটাকুটি করি আমি কি দেখতে পাচ্ছি, এটা কাটছে এবং এটাও কাটছে, এর নিচে একটা 10 দিয়ে দিচ্ছি, তাহলে দশমিকটা উড়ে বেরিয়ে যাচ্ছে। এটাকে কাটো তুমি 17 দিয়ে, 17 5, এটা 17 দিয়ে কেটে যাবে, 17 8 136, আর 144 থেকে 36 বাদ দিলে হচ্ছে 8, মানে 85, মানে আবার 5 17 85। ঠিক আছে, 5 দিয়ে যদি এটাকে কাটো তাহলে তোমার হবে 17। ঠিক আছে, সো আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি যে কম্পাঙ্ক আমার কী হয়ে দাঁড়াচ্ছে, কম্পাঙ্ক যেটা কিনা স্ট্যান্ড বাই, এটা আমার স্ট্যান্ড বাই, এটাই পাওয়া আমার লক্ষ্য ছিল, 170 হার্টজ হয়ে যাচ্ছে আমার কম্পাঙ্ক। এটা আমার কম্পাঙ্ক, এটা আমার এটা আমার একদম স্ট্যান্ড বাই, এটা নড়বে না। এবার তুমি এই সেম জিনিসটা বায়ুতে পুট করো, এবার আমি লিখছি বায়ু। ঠিক আছে, তাহলে বায়ুর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, আমার তরঙ্গ দৈর্ঘ্য দরকার, তো বায়ুর ক্ষেত্রে আমি লিখছি তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমার বার করতে বলেছে প্রশ্ন থেকে, ওটাই বার করতে বলেছে। ইকুয়াল টু আমার কী হবে, আমার হবে যেটা সেটা হচ্ছে বেগ, বাই আমার কী হবে, বাই আমার হবে কম্পাঙ্ক। ঠিক আছে, বাই আমার কী হবে, বাই হবে কম্পাঙ্ক। দেখো বাতাসে বেগ কী দেওয়া আছে দেখতে পাচ্ছি পরিষ্কার 340। ঠিক আছে, আর কম্পাঙ্ক আমার একটু আগে বার করলাম কত, 170। কাটাকুটি এখানেই হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে কত আমার 2 মিটার। অর্থাৎ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে আমার 2 মিটার। অ্যান্সার উইল বি ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার হলো? কত ইজি প্রশ্ন ছিল বলো তো। কিন্তু একটা জিনিস, জাস্ট একটা ক্লু তোমাদের মাথায় রাখতে হবে, কম্পাঙ্ক যে কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট তরঙ্গের কম্পাঙ্ক অলওয়েজ সেম হয়, সেটা যে কোনো মাধ্যমেই থাকুক না কেন। ওকে, উষ্ণতা চেঞ্জ হবে না, উষ্ণতা যদি চেঞ্জ না হয় তাহলে কম্পাঙ্ক চেঞ্জ হবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটা যাচ্ছি। কিছু বলা নেই বলে উষ্ণতাকে স্ট্যান্ড বাই ধরে নেবো। রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর এরকম প্রশ্ন পড়েছে শব্দের চ্যাপ্টার থেকে, যেখানে বিবৃতির সিদ্ধান্ত দেওয়া রয়েছে, এটা সেখান থেকেই তোলা। বলছে একটি কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক হচ্ছে 250 হার্টজ, এটা বিবৃতি দেওয়া ছিল। একটা কম্পনশীল বস্তু আছে, একটা ভাইব্রেটিং অবজেক্ট আছে, যার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 250 হার্টজ, কম্পাঙ্কের ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং এটার যে এমকেএস পদ্ধতিতে একক হয় সেটা হয় হার্টজ। ঠিক আছে, এমকেএস বা এসআই বলতে পারো। আচ্ছা, বস্তুটির পর্যায়কাল সিদ্ধান্ত বলছে এই একটা বিবৃতি থেকে 2টো সিদ্ধান্ত টেনে দিয়েছে। বস্তুটির পর্যায়কাল হচ্ছে এত, আর বস্তুটি 2টি পূর্ণ দোলন সম্পন্ন করতে এত সময় লাগে। দেখো এই সময়টার দ্বিগুণ আছে এটা। ঠিক আছে, এবং এখানে 2টো লেখা আছে, তো এই 2টো সিদ্ধান্ত তোমাদের দেওয়া রয়েছে, অপশান এখানে রয়েছে, নিজের একবার ট্রাই করো। 30 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, কারণ এটা একটু
হাই লেভেল, ঠিক আছে। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, দুটো ক্যালকুলেশন করতে হবে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা, কোনো কথা বলবো না, নিজেরা ট্রাই করো। শুধু একটাই কথা বলতে চাই, পর্যায়কাল বলতে কী বোঝায় আশা করি জানো, 1 কম্পাঙ্ক। কেন হয় কিছুক্ষণ আগে অঙ্ক করে দেখিয়েছিলাম যে কেন হয়, ঠিক আছে। পর্যায়কাল বলতে কী বোঝায়, 1 কম্পাঙ্ক, জাস্ট এটাকে অ্যাপ্লাই করো। 10 সেকেন্ড বাকি আছে, নিজেদেরকে টাইমার দিয়ে একবার ট্রাই করে দেখতে হয়, ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করতে হয়, নইলে কিন্তু টাইমার দেখে হাত ঠান্ডা হয়ে যায়, যার ফলে কী হয় অনেক সময় অনেকে অঙ্ক করতে পারে না। দেখো আমি একটু আগেই তোমাদের বললাম যে পর্যায়কাল বলতে কী বোঝায়, 1 কম্পাঙ্ক, তাহলে 250, 1/250, ডেফিনেটলি এটাই আসে কাটাকুটি করলে। ওকে, এটা আমাদের কারেক্ট, এই যে বিবৃতিটা দিয়েছে এটা আমাদের ঠিক বিবৃতি। পরেরটা বলছে যে দুটি পূর্ণ দোলন সম্পন্ন করতে বস্তুটির এত সময় লাগে। এইবার আসছে আমার কনসেপ্ট। আগের বারটা তো আমি সূত্রে করলাম, একটু আগে তোমাদের বলেছিলাম যে পর্যায়কালের ক্ষেত্রে সূত্র ইম্পর্ট্যান্ট, 1 কম্পাঙ্ক করলে পর্যায়কাল পাই আমি, তো ওকে সূত্র মনে রাখো। কিন্তু এই বিটাকে বার করতে গেলে, বিটা ঠিক না ভুল সেটা বার করতে গেলে পর্যায়কালের কনসেপ্টটা জানার দরকার। পর্যায়কালের কনসেপ্ট আমি কী বলেছিলাম, পর্যায়কাল কাকে বলে সেটা হচ্ছে পর্যায়কালের কনসেপ্ট। পর্যায়কাল কাকে বলে, একবার পূর্ণ কম্পন হতে বা একবার পূর্ণ দোলন হতে, বেসিক্যালি, ঠিক আছে, একবার পূর্ণ দোলন হতে কত টাইম লাগছে সেটাকে আমরা পর্যায়কাল বলি, সেটাকে আমরা কি বলি, টাইম অফ অসিলেশন, ঠিক আছে, পর্যায়কাল বলি। একবার পূর্ণ দোলন হতে, তো একবার পূর্ণ দোলন হতে 0.004 সেকেন্ড টাইম লাগে, তো দুবার পূর্ণ দোলন হতে তার দ্বিগুণ টাইম লাগবে, তার মানে এটাও আমার কারেক্ট আছে। তো আমি বলতে পারি এখানে দুটো সিদ্ধান্তই সঠিক, ঠিক আছে। এই জায়গায় আমি যেটা বললাম আমি আরেকবার লিখে দিচ্ছি নিচে, ঠিক আছে, এটা মনে রাখবে। পর্যায়কাল মানে হচ্ছে একবার, একটু আগে লিখেও দিয়েছিলাম অবশ্য, পূর্ণ দোলন হতে, ঠিক আছে, হতে কত সময় লাগছে, কত সময় লাগছে, ঠিক আছে। একবার পূর্ণ দোলন হতে কত সময় লাগছে সেটাকে আমি পর্যায়কাল বলি। তার মানে একবার পূর্ণ দোলন হতে 0.004 সেকেন্ড টাইম লাগছে, তো দুটো পূর্ণ দোলন হতে এর দ্বিগুণ টাইম লাগবে, এর দ্বিগুণ টাইমে এখানে আছে, সেটাও কারেক্ট হবে তার মানে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, বাধ্য হয়ে আজকে আমাদের ভিডিওটা স্টপ করতে হচ্ছে, ঠিক আছে। 26 দাগ পর্যন্ত হলো, টোটাল 50টা প্রশ্ন তোমাদের আছে, বাকি প্রশ্নগুলো আমি তোমাদের নেক্সট দিন করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, বাকি যে 24টা প্রশ্ন তোমাদের থাকলো সেটা আমি তোমাদের নেক্সট দিন করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা চলো দেখো, এখানে কি বলছে যে একটি নির্দিষ্ট মাধ্যমে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার এবং ওই মাধ্যমে শব্দের বেগ হচ্ছে এত হলে কম্পাঙ্ক নির্ণয় করো। তো একটু আগে আমি যে ফর্মুলা বলেছি সেই ফর্মুলা অনুযায়ী তোমাদের হয়ে যাবে। কি বলেছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু বেগ বাই কম্পাঙ্ক, ঠিক আছে। এটা এনসিইআরটির প্রশ্ন, এটা রেলে পড়েনি, ওই জন্য আমি রাখিনি যে রেলে পড়েছে এটা। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বার করতে বলছি, কী বার করতে বলছি, কম্পাঙ্ক বার করতে বলছি। দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ 4 মিটার দেওয়া আছে। বেগ আমাদের কত বলেছে, আমরা দেখতে পাচ্ছি 1600 মিটার পার সেকেন্ড বলেছে। এখান থেকে আমি কম্পাঙ্ক ইজিলি পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে আমি কম্পাঙ্ক ইজিলি পেয়ে যাব। কী দেখতে পাচ্ছি, এটা দিয়ে এটাকে কাটছে মানে 400, তো উত্তর বেরিয়ে গেছে আমার। কম্পাঙ্ক কত হবে আমার, কম্পাঙ্ক আমার হবে 400, মানে 400 হার্টজ অ্যাকচুয়ালি। তো অ্যান্সার কোনটা হবে, এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো পরের দিন এই দুটো পার্টে করার ইচ্ছা ছিল না, একটা পার্টি করার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, যার ফলে অনেকেই ভাবছে হয়তো স্যার আর কতক্ষণ চলবে ব্যাপারটা, তাই তো। আর নিউমেরিক্যালস বললে তোমাদের মাথা খারাপ হয়েছে, তোমরা ভাবো যে কঠিন কঠিন জিনিস। অ্যাকচুয়ালি আজকে যে প্রশ্নগুলো করেছি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চিন্তা করে নিজেরাই দেখো যে এগুলো ইম্পর্টেন্ট কি না, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কালকে আসার চেষ্টা করছি, কালকে দেওয়ার, কালকে না দিতে পারলে পরশু দিন, সেটা হচ্ছে 24টা যে বাকি প্রশ্ন থাকবে দিয়ে দেবো। ওখানে দেখবে তোমাদের আমি শব্দের বেগের উপর আলোচনা করব, শব্দের বেগের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কী এটা এখানে আলোচনা করলাম। দেখো এই যে তোমাদের আমি এখানে যেটা দিয়েছি একটু বলে দিই একটা জিনিস, এই যে আমি তোমাদের এখানে একটা ফর্মুলা টাইপ দিয়েছি, এই ফর্মুলাটা কী বোঝাচ্ছে, এটা দিয়েও রেলে প্রশ্ন পড়েছিল যে নিচের কোনটা কম্পাঙ্ক এবং বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, নিচের কোনটা কম্পাঙ্ক এবং বেগের মধ্যে সম্পর্ক। এইটা হচ্ছে কম্পাঙ্ক এবং বেগের মধ্যে সম্পর্ক, শব্দের যে বেগ আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে মাথা রাখবে।
আচ্ছা, নেক্সট দিন কী আলোচনা করব সেটা হচ্ছে যে উষ্ণতা কীভাবে শব্দের তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের ওপর আঘাত ফেলে, গ্যাসের মধ্যে শব্দ কীভাবে যায়, এই পুরো ব্যাপারটা, ঠিক আছে। আর শব্দের সঙ্গে ঘনত্বের কী সম্পর্ক, শব্দের বেগের সঙ্গে ঘনত্বের কী সম্পর্ক, টোটালটা আলোচনা করব। প্রতিধ্বনি নিয়ে আলোচনা করব নেক্সট দিন। তো স্টে টিউনড উইথ আস, কারণ নেক্সট দিন কিন্তু আলোচনা আরও গভীর হবে। তো 24টা যে এমসিকিউ আছে সেটা পরের দিন তোমাদের আমি করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। নিচে পিডিএফ থাকবে, দেওয়া হবে 1-2 ঘন্টা পরে, ডাউনলোড করে নিও, ঠিক আছে। নিচে মানে কি, ডেসক্রিপশন বক্সে। ওকে, থ্যাংক ইউ।